আচ্ছা, তাহলে শুরু করি। সো সিম্পল, ফার্স্টে বলো হচ্ছে ফার্স্ট কোশ্চেন যেটা, এই যে আমাদের ফার্স্ট কোশ্চেন, বলেন অ্যান্সার কি হবে? বাই দ্য ওয়ে, এটা কুয়েটের কোশ্চেন। একটা ইলেকট্রোলাইটিক কোষ। আচ্ছা, ইলেকট্রোলাইটিক কোষ আমরা দেখব। ইলেকট্রোলাইটিক কোষ হচ্ছে বাংলায় হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। সো একটা তড়িৎ বিশ্লেষ্য কোষে তড়িৎদ্বার হচ্ছে নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় তড়িৎদ্বার মানে হচ্ছে যে সকল তড়িৎদ্বার নিজেরা কোনো রকম বিক্রিয়া করে না, সে সকল তড়িৎদ্বারকে নিষ্ক্রিয় তড়িৎদ্বার বলে। সো এরকম নিষ্ক্রিয় তড়িৎদ্বারের উপস্থিতিতে সোডিয়াম ব্রোমাইডের জলীয় দ্রবণ, সো খেয়াল করো, সোডিয়াম ব্রোমাইডের জলীয় দ্রবণ মানে হচ্ছে কিন্তু এই যে বক্সের অংশটুকু, তাই না? সোডিয়াম ব্রোমাইডের জলীয় দ্রবণ মানে হচ্ছে ভাইয়া সোডিয়াম ব্রোমাইড আছে এবং দ্রবণে একই সাথে পানিও আছে, জলীয় দ্রবণ যেহেতু। এর মধ্যে যদি তুমি তড়িৎ বিশ্লেষণ করো, তড়িৎ বিশ্লেষণ মানে কি? তড়িৎ বিশ্লেষণ মানে হচ্ছে তুমি বাইরে থেকে কারেন্ট সাপ্লাই দিবা, তাই তো? সো বাইরে থেকে তুমি যদি কারেন্ট সাপ্লাই দাও, তাহলে বিক্রিয়া হবে, অ্যানোডে বিক্রিয়া হবে, ক্যাথোডে বিক্রিয়া হবে। আচ্ছা আমাকে বলো তো, অ্যানোডে যে বিক্রিয়া হয় সেটা কি জারণ বিক্রিয়া হয় না বিজারণ বিক্রিয়া হয়? জারণ ভাই। জারণ। এটা কি ধরো তোমাদের বইতে বা তোমাদের সিলেবাস হচ্ছে কি কি আছে দেখো। ফার্স্টে হচ্ছে তোমাদের বইতে তড়িৎ বিশ্লেষ্য কোষ নিয়ে কথা বলছে, তারপর হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ বা গ্যালভানিক সেল বা ডেনিয়েল সেল নিয়ে কথা বলছে, তারপরে হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট বা প্রাইমারি সেল, দ্বি প্রকোষ্ঠ বিশিষ্ট বা সেকেন্ডারি সেল, এসব নিয়ে কথা বলছে। প্রাইমারি সেল আর সেকেন্ডারি সেল মানে আই হোপ তোমরা জানো। প্রাইমারি কোষ মানে হচ্ছে সে সকল কোষ যাদেরকে রিচার্জ করা যায় না, মানে ওয়ান টাইম ইউজেবল। আর সেকেন্ডারি কোষ মানে হচ্ছে যাদেরকে রিচার্জ করা যায়। আচ্ছা, এগুলো নিয়ে কথা হলো, যেমন লেড স্টোরেজ ব্যাটারি, তোমাদের মোবাইলের লিথিয়াম আয়ন ব্যাটারি, এগুলো নিয়ে কথা বলছি। এবং চ্যাপ্টারের লাস্ট হচ্ছে ফুয়েল সেল, তাই তো? ঠিক আছে না? এই কয়টা কোষ নিয়ে তো আমাদের টপিকে আছে, রাইট? সো আমার কথা হচ্ছে, এই যে আমি মাত্র বললাম যে অ্যানোডে জারণ ঘটে, তাহলে ক্যাথোডে অবশ্যই বিজারণ ঘটবে। এই কথাটা কি কোষ টু কোষ ভ্যারি করে, মানে সেল টু সেল কি এটা ভ্যারি করে, নাকি হোয়াট এভার কোষের ক্ষেত্রে কথাটা প্রযোজ্য? যে ভাই আপনি যে কোনো কোষ নিয়ে চিন্তা করেন, এটা আপনি তড়িৎ বিশ্লেষক বলেন, ডেনিয়েল কোষ বলেন, যেমন হচ্ছে জিঙ্ক জিঙ্ক সালফেট, কপার সালফেট, কপার, অথবা আপনি হচ্ছে ওইখান থেকে ফুয়েল সেল বলেন, আপনি যেটাই বলেন, বা আপনি লিথিয়াম আয়ন ব্যাটারি বলেন, আপনি যাই বলেন, যদি আপনি কোষ নিয়ে কথা বলেন তাহলে সেটাতে অবশ্যই অ্যানোডের জারণ, ক্যাথোডে বিজারণ। বলো কোনটা ঠিক? হ্যালো? অ্যানোডে তো ভাই জারণ হয়, মানে হ্যাঁ, মানে ডেনিয়েল এটা কি কোষ সব হয় সব কোষের ক্ষেত্রে? তড়িৎ বিশ্লেষণ, আমি এটাই জানতে চাচ্ছি। তড়িৎ বিশ্লেষ্য আর তড়িৎ রাসায়নিক কোষ দ্বয়ের ক্ষেত্রে হয় ভাই। ফুয়েল সেলে? চলছিল তো হয় ভাই। হ্যাঁ, ফুয়েল সেলও হয়। ইয়াপ, সব কোষে। এ না 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 ভাই না না ম্যাডাম, ভুল বললেন। খাতা যদি আশেপাশে থাকে লিখে নেন। হোয়াট এভার নেবি না। কোষ, কথাটা খেয়াল করেন, এটা নোট করে নিয়েন। হোয়াট এভার কোষ, যদি এটা কেমিক্যাল কোষ হয় তাহলে অ্যানোডে সর্বদা জারণ হবে, ক্যাথোডে সর্বদা বিজারণ হবে। আর এই কথাটাকে আমি এভাবে বলি, এজা কেবি, অ্যানোডে জারণ আর কেবি মানে হচ্ছে ক্যাথোডে বিজারণ। দেখেন, সে কথাটা লিখে নেন। এবং এটা হোয়াট এভার, এটা হচ্ছে যে কোনো রাসায়নিক কোষের ক্ষেত্রে প্রযোজ্য। অ্যানোডে সর্বদা জারণ, ক্যাথোডে সর্বদা বিজারণ। কোশ্চেন অ্যারাইজ হয় কার জারণ কার বিজারণ, ওইখানে চেঞ্জ আসবে। বাট বাট এটা মাথায় রাখবেন, এই অংশটুকুতে কখনো চেঞ্জ আসবে না। অ্যানোডে সর্বদা সর্বদা জারণ, ক্যাথোডে সর্বদা বিজারণ। হোয়াট এভার কোষ, এটা নোট ডাউন করে নেন ফার্স্টেই, যে হোয়াট এভার কোষের ক্ষেত্রে এজা কেবি মানে অ্যানোডে জারণই হবে, ক্যাথোডে বিজারণ হবে। বাট চেঞ্জটা ঘটে কার জারণ হয় আর কার বিজারণ হয় সে জায়গায়। আমরা কি বুঝতে পারলাম? জি ভাই। আচ্ছা, তাহলে এখন বলেন, সো এই ক্ষেত্রে হচ্ছে দেখো, তড়িৎ বিশ্লেষ্য কোষ তো আমরা সবাই জানি, তাই না?
আচ্ছা বলো। সো ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যে কোষটা যুক্ত থাকে বা যে তড়িৎদ্বার যুক্ত থাকে, যে তড়িৎদ্বার যুক্ত থাকে সেটা কি একই সেম সাইন হয়, রাইট? সো ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যে তড়িৎদ্বার যুক্ত থাকবে সেটা ধনাত্মক, ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যেটা তড়িৎদ্বার যুক্ত হবে সেটাও ঋণাত্মক, ঠিক না? কজ হচ্ছে এই পয়েন্টের আর এই পয়েন্টের ভোল্টেজ ড্রপ আমরা সেম ধরে নেই। আই হোপ তোমরা জানো এটা, যে কোষের এই বিন্দু আর এই বিন্দুর ভোল্টেজ ড্রপ সমান, তার মানে এটা যদি পজিটিভলি চার্জড হয় এটাও পজিটিভলি চার্জড। এখন খেয়াল করো, এই কোষটাতে এই তড়িৎদ্বারটা হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট আর এটা হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট। এখন কোশ্চেনে তোমাকে বলা হয়েছে যে ভাই এখানে কি আছে, এখানে হচ্ছে সোডিয়াম ব্রোমাইড আছে, রাইট? সোডিয়াম ব্রোমাইড আছে। এখন সোডিয়াম ব্রোমাইড যখন বিয়োজিত হয় তখন হচ্ছে সোডিয়াম প্লাস আর হচ্ছে ব্রোমাইড আয়ন তৈরি করে। এখানে ক্যাটায়ন কে আনায়ন কে? সোডিয়াম প্লাস হচ্ছে ক্যাটায়ন আর ব্রোমাইড আয়ন তো হচ্ছে অ্যানায়ন। এবং দ্রবণে হচ্ছে আরো দুইটা হচ্ছে ক্যাটায়ন অ্যানায়ন আছে, কারা কারা? একটা হচ্ছে এইচ প্লাস যেটা পানি থেকে আসে ক্যাটায়ন, আর একটা হচ্ছে OH মাইনাস যেটা হচ্ছে পানি থেকেই আসে। তো এখন দেখেন দুইটা ক্যাটায়ন এবং দুইটা অ্যানায়ন দ্রবণের মধ্যে আছে, তাই না? এবং আমাকে কি বলতে পারবো যে এই যে ক্যাটায়ন অ্যানায়ন নামটা কোত্থেকে আসছে? ভাই বলতে এই তড়িৎ যে বিশ্লেষণের সময় যে হ্যাঁ, বলতে আয়নটা ক্যাথোডে গিয়ে জমা হয় ওটা হইলো ক্যাটায়ন, আর যেটা অ্যানোডে গিয়ে জমা হয় ওটা হইলো অ্যানায়ন। আচ্ছা অ্যানোডে জমা হয় কি না হয় সেটা জমা পরে, জমা বাট না, হ্যাঁ যায় না যায়। ভাই, জি ভাই, অ্যানোডে যায়। যে আয়নটা ক্যাথোডের দিকে যায় সেটাকে আমরা ক্যাটায়ন বলি, যে আয়নটা অ্যানোডের দিকে ধাবিত হয় সেটাকে আমরা অ্যানায়ন বলি। তাহলে কথাটা খেয়াল করো, এটা কিন্তু তড়িৎ বিশ্লেষ্য কোষ, মানে হচ্ছে এই যে বাইরের বিদ্যুৎ উৎসের সাথে কানেক্টেড যখন থাকবে তখন। সো এই ক্ষেত্রে এই তড়িৎদ্বারটা হচ্ছে, এই যে দেখো এই তড়িৎদ্বারটা হচ্ছে পজিটিভ, তাহলে পজিটিভ তড়িৎদ্বারের দিকে কে আসবে, প্লাস না মাইনাস বলো? ক্যাটায়ন। মাইনাস আসবে, প্লাসের দিকে মাইনাস আসে, রাইট? এরা মানুষের মতো না যে প্লাস প্লাস অ্যাট্রাক্ট করবে। আচ্ছা দেখো ইদানিং ফেসবুকে যেটা নিয়ে অনেক প্রবলেম হয়েছে। সো দেখো, সো এদের ক্ষেত্রে হচ্ছে এই তড়িৎদ্বারটা যদি পজিটিভ হয় তাহলে এই পজিটিভ তড়িৎদ্বারে এই তড়িৎদ্বার পজিটিভ তড়িৎদ্বারে মাইনাস আসবে, তার মানে কি ব্রোমাইড আয়ন আসবে, অ্যানায়ন এই তড়িৎদ্বারের দিকে যাবে। তাহলে খেয়াল করো কথাটা, একটু আগে তোমাদের এক ফ্রেন্ড বলছে যে অ্যানায়ন যে তড়িৎদ্বারে যায় সেটা কি অ্যানোড, দ্যাট মিনস এই পজিটিভ তড়িৎদ্বার হচ্ছে অ্যানোড। আবার দেখো ক্যাটায়ন, ধরো সোডিয়াম প্লাস হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বারে যাবে, সিম্পল, প্লাস যাবে মাইনাসে, মাইনাস যাবে প্লাসে। দেন তুমি যেহেতু ক্যাটায়ন অ্যানায়নের নাম জানো, রাইট, ক্যাটায়ন অ্যানায়ন চিনো, তাহলে মাইনাস যেটাতে যাবে সেটা হচ্ছে অ্যানোড, প্লাস যেটাতে যাবে সেটা হচ্ছে ক্যাথোড। আই হোপ এতটুকু আমরা বুঝতে পারছি, রাইট? কথাটা আবার দেখেন, তড়িৎ বিশ্লেষ্য কোষে প্লাস আয়ন যে তড়িৎদ্বারে যায় সেটাকে আমরা বলি ক্যাথোড, মাইনাস আয়ন মানে অ্যানায়ন যে তড়িৎদ্বারে যায় সেটাকে আমরা বলি অ্যানোড। ক্লিয়ার আমরা এতটুকু? জি ভাই। আচ্ছা, এবং আমরা আরেকটা জিনিস অলরেডি জেনে ফেলছি, সেটা হচ্ছে অ্যানোডে জারণ ঘটে, ক্যাথোডে বিজারণ ঘটে, ঠিক? জি ভাই। নো ম্যাটার হোয়াট সেল। সো এখন আমাকে বলো অ্যান্সার কি হবে? সো তুমি জানো যে এখানে এই দুইটা অ্যানায়ন হচ্ছে কোথায় যাবে, অ্যানোডে যাবে, অ্যানোডে গিয়ে এদের জারণ হবে হয়তো, কজ আমি বলেই দিছি যে তড়িৎদ্বার নিষ্ক্রিয়, তাহলে তড়িৎদ্বারের কোনো বিক্রিয়া হবে না, তড়িৎদ্বার নিজে কোনো বিক্রিয়া করবে না, বিক্রিয়া হবে অ্যানায়ন গুলোর মধ্যে। আর এই ক্যাটায়ন গুলা কই যাবে, ক্যাথোডে যাবে। সো ক্যাটায়ন গুলা ক্যাথোডে গিয়ে বিজারিত হবে, অ্যানায়ন গুলো অ্যানোডে গিয়ে জারিত হবে, অ্যাকর্ডিং টু এজাকে বি। উত্তর কি হবে বলো? অপশন ABCD, এটা সবাই অ্যান্সার দিতে হবে, বলো। প্রবলেম এ হাইড্রোজেন আর অক্সিজেন। আচ্ছা, হাইড্রোজেন আর অক্সিজেন। বাকিটা প্রত্যেক অ্যান্সার দিতে হবে তো, বলেন। বাই দ্য ওয়ে আজকের ক্লাসে কিন্তু হচ্ছে আপনাদের রিপ্লাই দিতে হবে।
So, কথা না বলতে চাইলে অ্যাটলিস্ট টেক্সট করে জানাবেন, কজ আমি কোশ্চেন গুলো সাজিয়েছি এভাবে ABCD যেটা মনে হবে সেটা লিখে দিবেন। যে আপনাদের এক ফ্রেন্ড বলছে ই, সেটা টেক্সট করেও বলা যায়। বলেন কোনটা হবে অ্যান্সার, কি মনে হয়? আচ্ছা, ই ছাড়া আর কেউ কিছু বলবেন? হাইড্রোজেন আর অক্সিজেন ছাড়া? ডি। আচ্ছা, সোডিয়াম আর হাইড্রোজেন। আর কেউ? এ, ডি ওর ই। আচ্ছা, ডি ওর ই আর এ পাইলাম। আচ্ছা, এ ডি ই পাইলাম, আর বি সি বাকি আছে। বি সি এর পক্ষ নিবেন কেউ? ই। আচ্ছা, এর পক্ষে ভোট বেশি। আর কেউ? বি সি কিন্তু কেউ বলে নাই, রাইট? বি এবং সি কেউ সমর্থন করেন নাই। ই। ওকে। আর ই। আচ্ছা, আচ্ছা, ই। আচ্ছা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। হ্যাঁ, ক্লাস তো অনেকগুলা নিছে, এখন আর ফর্মালিটিস এত নাই। আমি যখন এই কোশ্চেনটা সিলেক্ট করি, আমি মোটামুটি শিওর ছিলাম যে তোমরা ই বলবা, জানো, যদি ই অ্যান্সার না। তো এটা দেখার জন্যই এই কোশ্চেনটা আমি চুজ করি, জাস্ট বিকজ অফ দেখার জন্য যে তোমাদের মধ্যে কারা কারা ই অ্যান্সারটা বলো। সো আই হোপ আমি সার্থক কোশ্চেন চয়েস করার ক্ষেত্রে। আচ্ছা, যারা ই বলছো, কেউ একজন কি আমাকে এক্সপ্লেন করতে পারবা কেন ই হবে? এনিওয়ান? ভাই আমি কই ভাই, সোডিয়াম আয়ন আর হাইড্রোজেন আয়ন আছে। তো হাইড্রোজেন আয়ন তড়িৎ রাসায়নিক সিরিজের নিচে অবস্থিত। তো হাইড্রোজেন আয়ন ইলেকট্রন গ্রহণ করিয়া এটা হইব যে হাইড্রোজেন গ্যাস। H2 এর পরিণত। হ্যাঁ, হাইড্রোজেন গ্যাস হলো। হাইড্রোক্সিল আয়ন আছে, হাইড্রোক্সিল আয়নেও একইভাবে কিটা করবো যে ইলেকট্রন ত্যাগ করবো, 4টা ইলেকট্রন ত্যাগ করবো। আর হাইড্রোজেন আয়ন 4টা ইলেকট্রন ত্যাগ করবো, বাদে সমতা করলে কেন 4H2 ব্রোমাইড আয়ন করবে না? যদি ব্রোমাইড আয়ন করে, খেয়াল করো, যদি ব্রোমাইড আয়ন হাইড্রোক্সিল ইলেকট্রন ত্যাগ করে অ্যানোডে ভাই গিয়ে, তাহলে তো আমি ব্রোমিন আপনি পাবো। প্রথমে তো কইরা ভাই যে নিষ্ক্রিয় তড়িৎদ্বার মানে তড়িৎদ্বারের মানে কোনো আইতো নাই। তাইলে হাইড্রোক্সিল হ্যাঁ, আয়ন ঠিক থাকে আছে। নিচে, ব্রোমিনও নিচে। হাইড্রোক্সিল আয়নটা ব্রোমিন আয়নের নিচে থাকে, ও যে তড়িৎ রাসায়নিক সিরিজ। আর যেটা নিচে থাকে এটা আগে চার্জ মুক্ত হয়। তাইলে ওই হিসাবে তো কইতে পারি যে হাইড্রোক্সিল আয়নও ব্রোমাইডের আগে চার্জ মুক্ত হইব। চার্জ মুক্ত হইয়া একটা অক্সিজেন গ্যাস উৎপন্ন করবো, লাগে 2 অণু পানি। আর 2 অণু পানি, 4 অণু পানিটাই বাদ গেলে 2 অণু পানির পরে তড়িৎ বিশ্লেষণে 2টা H2 আর একটা অক্সিজেন উৎপন্ন হইব, ওটা পাওয়া যায়। আচ্ছা, আর যদি ব্রোমাইড আয়ন ইলেকট্রন ত্যাগ করে, তাহলে সিনারিওটা কি হবে বলো তো প্রশান্ত? ব্রোমাইড আয়ন যদি ত্যাগ করে তাহলে হ্যাঁ। তো ভাই Br2 উৎপন্ন হইব, ব্রোমিন আর উৎপন্ন হইব। আর আর কিছু হবে? আর তার মানে আমি ক্যাথোডে পাচ্ছি হাইড্রোজেন গ্যাস, অ্যানোডে পাচ্ছি ব্রোমিন, আর কিছু হবে? খেয়াল করো পাত্রে কি অবশিষ্ট আছে। সোডিয়াম আয়ন অবশিষ্ট আছে ভাই। এই যে দেখো, এইচ এইচ প্লাস চলে গেছে, ব্রোমিন চলে গেছে, তাহলে বাকি থাকে কে? সোডিয়াম হাইড্রোক্সিল, সোডিয়াম আর হাইড্রোক্সিল। তাহলে দেখো তো এই তিনটা কোন অপশনে আছে? আছে তো ভাই, হ্যাঁ, সি। অ্যান্সার হচ্ছে সি। সো ফার্স্ট কথা হচ্ছে এই কোশ্চেনের আনসার হচ্ছে সি। এটাকে আপনারা শিওর হয়ে নেন। তার মানে আপনাদের ভুলটা কোথায় হয়েছে? আপনাদের ভুলটা হয়েছে সিম্পলি যদি আমি বলি যে ভাইয়া এই দুইটা নিয়ে, যে এই দুইটা অ্যানয়নের মধ্যে কে আগে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে চার্জ মুক্ত হবে।
বুঝতে পারলাম? তোমরা ধরে নিছো OH মাইনাস, বাট প্র্যাকটিক্যালি হবে ব্রোমাইড আয়ন। দেখো ডিফারেন্সটা কোথায় আসে, আমরা কি বুঝতে পারছি এটা? জি ভাই। অ্যান্সার আমি দিচ্ছি, ব্যাখ্যা দিচ্ছি একটু পরে। আচ্ছা, তো যদি এটা হয় তাহলে বলো প্রবলেম 2 যেটা KNO3, এটা কুয়েটের কোশ্চেন। এই চ্যাপ্টারের বইয়ের থেকে হচ্ছে আমি ওই নার্স ছাড় ওইভাবে পাই নাই, এই কারণে হচ্ছে। আর বাই দ্য ওয়ে, আমি তড়িৎ রসায়নে আরেকটা লেকচার নিব, সো আজকে আমি নার্স ওইভাবে টাচ করি নাই, নার্সের অ্যাপ্লিকেশন বা সামথিং ওইটার ইন ডিটেল, যেমন গিভস টু এনার্জি আমি আজকে টাচ করি নাই। মোর অফ এ হচ্ছে আজকে লেকচারটা তড়িৎ বিশ্লেষ্য কোর্স রিলেটেড। আচ্ছা, সো বলেন প্রবলেম 2, KNO3 এর জলীয় দ্রবণকে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি তাহলে নিচের কোন গ্যাস বা গ্যাস সমূহ পাবো? সো আমি আপনাদের যেটা বোঝাতে চাচ্ছি, ক্লাসের শুরুতেই দেখেন যে এই প্রবলেমগুলো আপনারা ফেস করবেন সামনে, গুচ্ছবদ্ধ পরীক্ষায় হোক আর যেভাবেই হোক, এর থেকে ডিফারেন্ট কিন্তু আসবে না। সো তোমরা এগুলোতে ইউজ টু কিনা, এই হচ্ছে কথা। বলো, এটা তো ইজি। ইভেন আমি লিখেও দিছি, দেখো এই যে দুইটা ক্যাটায়ন দুইটা অ্যানায়ন, এই যে দুইটা ক্যাটায়ন দুইটা অ্যানায়ন, রাইট? জি ভাই। সো বলো ক্যাথোডে দুইটা ক্যাটায়নই যাবে, তার মানে ক্যাথোডে হচ্ছে K প্লাসও যাবে H প্লাসও যাবে, বাট সুক্রতা সিরিজের নিচে কে? H প্লাস। H প্লাস। তাহলে H প্লাস হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হবে ক্যাথোডে, কেবি মানে ক্যাথোডে বিজারণ ঘটে, সো H প্লাস বিজারিত হয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করলো, পারফেক্ট। আর অ্যানোডে যাবে কি? OH মাইনাস আর নাইট্রেট আয়ন, সেই দুইটা অ্যানোডে যাবে, অ্যানোডে যাওয়ার পর কে জারিত হবে? হাইড্রোক্সিল। হ্যাঁ ঠিক আছে, তাহলে হাইড্রোক্সিল আয়ন যদি জারিত হয় এখান থেকে আমরা অক্সিজেন গ্যাস পাই, তাই তো? জি ভাই। তাহলে অ্যান্সার কি? ডি। ডি। হ্যাঁ, সিম্পল ডি। তাহলে তোমাদের প্রবলেম 1 এর অ্যান্সার হচ্ছে প্রবলেম 2 এ। আচ্ছা দেখো, তো আর পেঁচাচ্ছি না, আমি ডিরেক্ট চলে যাচ্ছি। এখানে কাহিনীটা কি দেখেন, নোটগুলা খেয়াল করেন, পয়েন্টগুলা খেয়াল করেন। ফার্স্ট দেখেন, ফার্স্ট পয়েন্টটা আপনারা বুঝেন কিনা। আমি ফার্স্টে ক্লাস শুরুতে বলছি এ যা কেবি, হোয়াট এভার কোষ অ্যানোডে জারণ হবে ক্যাথোডে বিজারণ হবে, ফাইন। দেন কোশ্চেন অ্যারাইজ হয় যে ভাইয়া কার জারণ কার বিজারণ বুঝবো কেমনে যদি এরকম কেস থাকে যে একাধিক ক্যাটায়ন একাধিক অ্যানায়ন। সে সকল ক্ষেত্রে আমাকে কি করতে হবে? সে সকল ক্ষেত্রে আমাকে দেখতে হবে যেটা প্রমাণ জারণ বিভব অথবা প্রমাণ বিজারণ বিভব। আমরা কি এটা জানি? প্রমাণ জারণ বিভব আর প্রমাণ বিজারণ বিভব কি? আই হোপ আমরা জানি, রাইট? আচ্ছা, এটা তো আমি আসবো, ক্লাস শেষ করবো এটা দিয়ে, যে প্রমাণ জারণ বিভবের সাথে রিলেশন কি। আচ্ছা দেখেন, সো ধরে নিলাম যে এটা হচ্ছে ডেটা, আপাতত আমরা ধরে নিই এটা হচ্ছে ডেটা, এরকম টেবুলেটেড থাকে, টেবিলে দেওয়া থাকে ডেটা এরকম। সো প্রতিটা জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে যাদেরই জারণ বিজারণ বিক্রিয়া ঘটে, বাই দ্য ওয়ে হোয়াট ইজ জারণ বিজারণ বিক্রিয়া ভাইয়া? জারণ বিজারণ বিক্রিয়া মানে হচ্ছে ইলেকট্রন আদান প্রদান। তো যে সকল পরমাণু বা আয়ন ইলেকট্রন আদান প্রদানে অংশগ্রহণ করে তাদের ক্ষেত্রে একটা ভ্যালু থাকে, ওই ভ্যালুটাকে আমরা বলি প্রমাণ জারণ বিভব বা বিজারণ বিভব। যদি জারণ বিক্রিয়া হয়, জারণ ঘটে, তাহলে আমরা বলি জারণ বিভব। মোর অফ এটা তড়িৎদ্বার বিভব বলা হয়, আর একটা হচ্ছে প্রমাণ বিজারণ বিভব। আচ্ছা, আমাকে কেউ বলতে পারবা যে এই যে আমরা বলি যে তড়িৎদ্বারের বিভব মানে প্রমাণ জারণ বিভব বা বিজারণ বিভব ওর তড়িৎদ্বার বিভব, এটা কিভাবে আসছে বা এটা কে এক্সপ্লেইন করছে, বা কোনো থিওরি আছে কিনা তোমাদের সিলেবাসে তড়িৎদ্বার বিভব ব্যাখ্যা করার? একক তড়িৎদ্বার বিভবের ভাই ওটা আসছে তো। হ্যাঁ সেটাই, যে তড়িৎদ্বার বিভব ব্যাখ্যা করার জন্য কোনো থিওরি আছে? আছে তো ভাই, অসমোটিক চাপ আর দ্রবণ চাপ। এটা কে দিছে? এটা তো বলিস নার্স্ট। তোমরা নার্স্টের এই যে দ্যাটস দ্য থিং, দেখো তোমরা নার্স্টের ইকুয়েশন সবাই জানো, রাইট? ই সেল ইকুয়ালস ইনর সেল মাইনাস RTFN লন কে। তোমরা নার্স্টের ইকুয়েশন জানো, বা নার্স্টের তথ্য যেটা সেটা মাথায় রেখেন যে নার্স্ট নট অনলি ইকুয়েশন দিছে, নার্স্ট আরেকটা কাজ করছে, সেটা হচ্ছে এই তড়িৎদ্বার বিভবটা কিভাবে তৈরি হয়েছে, দ্যাট মিনস তোমাদের ফ্রেন্ড যেটা বলো অসমোটিক চাপ আর দ্রবণ চাপের ডিফারেন্স থেকে, সেটাও এক্সপ্লেন করছে। আচ্ছা, তো কথাটা খেয়াল করো, ফার্স্ট পয়েন্ট যেটা ছিল যে যার
প্রমাণ জারণ বিভবের মান বেশি হবে সে অ্যানোডে গিয়ে জারিত হবে, সিম্পল কথা। অন্যথায় 3 নম্বর পয়েন্টে দেখো, যার প্রমাণ বিজারণ বিভবের মান বেশি হবে সে ক্যাথোডে গিয়ে বিজারিত হবে। এতটুকু কি আমরা বুঝতে পারছি? যার জারণ মান বেশি সে জারিত হবে, যার বিজারণ মান বেশি সে বিজারিত হবে। আবার বলি, দেখেন, যার জারণ মান বেশি সে জারিত হবে, যার বিজারণ মান বেশি সে বিজারিত হবে। কে কোথায় জারিত বিজারিত হবে সেটা ফিক্সড অ্যাকর্ডিং টু অ্যাজা কেবি। অ্যানোডে জারণ হবে, ক্যাথোডে বিজারণ হবে। এতটুকু কি আমরা ক্লিয়ার? আচ্ছা, এখন যদি আমি জারণের ক্ষেত্রে আসি, জারণ ঘটে তো অ্যানোডে। এখন অ্যানোড কিন্তু দুই প্রকার হয়, এই জিনিসটা আপনাদের কারো কারো প্রবলেম হয়। অ্যানোডকে আমরা দুই ভাবে ক্লাসিফাই করি, একটা হচ্ছে সক্রিয় অ্যানোড বলি আর একটাকে বলি নিষ্ক্রিয় অ্যানোড। তো মানে কি সক্রিয় অ্যানোড কি আর নিষ্ক্রিয় অ্যানোড কি? সক্রিয় অ্যানোড মানে হচ্ছে যে সকল অ্যানোড, কথাটা খেয়াল করো, যে সকল অ্যানোড নিজেরাই জারিত হয়। দ্যাটস দ্য পয়েন্ট। দেখেন, যে সকল অ্যানোড নিজেরাই জারিত হয় তাদেরকে আমরা সক্রিয় অ্যানোড বলি। আর নিষ্ক্রিয় অ্যানোড কারা? নিষ্ক্রিয় অ্যানোড হচ্ছে যে প্লাটিনাম বা হচ্ছে গোল্ড বা হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট কোথায় পাবো বলতো? কার্বন। না, গ্রাফাইট তো কার্বন, অবশ্যই কার্বনে কত সংখ্যক আয়ন গ্রাফাইট? জি, sp2 sp2, হ্যাঁ। সো গ্রাফাইট হচ্ছে কার্বনের sp2 সংকরিত কিছু একটা, ফাইন। তো এই গ্রাফাইট তড়িৎদ্বার কোন কোন কোষে ব্যবহৃত হয় বলতে পারবা? তোমাদের সিলেবাসের কোন কোন কোষে গ্রাফাইট তড়িৎদ্বার ব্যবহৃত হয়েছে? ড্রাই সেলও ব্যবহৃত হয়েছে ভাই। আর আর ড্রাই সেল ছাড়া ফুয়েল সেল গুলো দেখো। জি স্যার। ফুয়েল সেলে ক্যাথোড এবং অ্যানোড গুলো হচ্ছে গ্রাফাইট তড়িৎদ্বারের গ্রাফাইট। সাথে, জি ভাই, জি ভাই, মানে গ্রাফাইট তড়িৎদ্বারের মধ্যে হচ্ছে প্রলেপ দেওয়া হয়। আচ্ছা, তো দেখো, সো কথাটা ওই জায়গায় যে সক্রিয় তড়িৎদ্বার আর একটা হচ্ছে নিষ্ক্রিয় তড়িৎদ্বার। সক্রিয় তড়িৎদ্বার নিজেরাই জারিত হয় এজ এ অ্যানোড, আর নিষ্ক্রিয় তড়িৎদ্বারের ক্ষেত্রে সে তো বিক্রিয়া করবে না, মিন্স সে জারিত হবে না। তাহলে জারণটা কার ঘটবে? অ্যানায়নের। তাহলে কথাটা দেখো, কথাটা হচ্ছে ভাই দুই রকম। আমার তো অ্যানোড তড়িৎদ্বারটা যদি সক্রিয় হয় সে নিজে নিজে জারিত হয়ে যাবে, আর একটা তড়িৎদ্বার যদি জারিত হয় তাহলে সেই তড়িৎদ্বারটা ক্ষয় হয়। আই হোপ তোমরা জানো, রাইট? জানো তো, এই যে কপার বিশুদ্ধকরণ করছো না? এই যে এটা যদি হচ্ছে অবিশুদ্ধ কপার হয় আর এটা যদি হচ্ছে বিশুদ্ধ কপার হয় তাহলে কি হয় বলতো? অ্যানোড ক্ষয় হয় না সময় যত যায়? যত বেশি তুমি ইলেকট্রোলাইট অ্যাপ্লাই করবা যেরকম অ্যানোড ক্ষয় হইতে থাকবে, ঠিক না? তো তোমরা ছেলে খাতা এখানে আরেকটা কথা লিখে নিতে পারো, সেটা হচ্ছে এইটা সব কোষের ক্ষেত্রে প্রযোজ্য না, বুঝছো? কজ আমরা বললাম যে অ্যানোড হচ্ছে দুই রকম, সক্রিয় অ্যানোড, নিষ্ক্রিয় অ্যানোড। কথাটা খেয়াল করো, নিষ্ক্রিয় অ্যানোড কখনো ক্ষয় হয় না, কথাটা চাইলে লিখে রাখতে পারো বা নোট ডাউন করে রাখতে পারো। নিষ্ক্রিয় অ্যানোড কখনো ক্ষয় হবে না, কেন? ও সে তো বিক্রিয়া করে না। সো বিক্রিয়াটা হয় কার? বিক্রিয়াটা হয় অ্যানায়ন অ্যানোডে গিয়ে বিক্রিয়া করে। সো অ্যানায়ন যখন অ্যানোডে গিয়ে বিক্রিয়া করে মোস্ট অফ দ্য টাইম গ্যাস তৈরি হবে। এটা গেল একটা কথা। আর যদি আমাদের অ্যানোডটা সক্রিয় হয়, সক্রিয় অ্যানোড ডিরেক্ট বিক্রিয়া করবে, আর সক্রিয় অ্যানোডই কেবলমাত্র ক্ষয় হয়। তো বইতে যখন লিখা দেখবা যে অ্যানোডের ক্ষয় হচ্ছে, শিওর থাকবো ওইটা হচ্ছে সক্রিয় অ্যানোড। সো সিম্পলি যদি আমি বলি, এই পয়েন্ট থেকে আরেকটা লাইন তোমরা লিখতে পারো, সেটা হচ্ছে সক্রিয় অ্যানোডের ক্ষয় ঘটে কিন্তু নিষ্ক্রিয় অ্যানোডে অ্যানায়নের জারণ বিক্রিয়া ঘটে। আই হোপ তোমরা বুঝতে পারছো, রাইট? কথাটা আবার বলে দেখো, সক্রিয় অ্যানোড নিজে জারিত হয় বলে ক্ষয় হয়, অ্যানোড নিজে ক্ষয় হয়। নিষ্ক্রিয় অ্যানোড নিজের জারণ ঘটে না, অ্যানায়ন এসে অ্যানোডের জারণ বিক্রিয়া ঘটায় বলে নিষ্ক্রিয় অ্যানোডের কোনো রকম ক্ষয় ঘটে না। প্লাটিনাম তড়িৎদ্বার কখনো ক্ষয় হয় না, কিন্তু আমরা যখন হচ্ছে ইলেকট্রোপ্লেটিং করি, আই হোপ তোমরা জানো ইলেকট্রোপ্লেটিং এ অ্যানোডের কিন্তু ক্ষয় হয়, রাইট? ঠিক না? জি ভাই, ওটা ক্ষয় হয়ে ওটার ইলেকট্রোপ্লেটিং কি? মানে ইলেকট্রোপ্লেটিং কি? ওই যে তুলনামূলক কিটা কম সক্রিয় ধাতু দিয়া অধিক সক্রিয় ধাতুর উপর অধিক সক্রিয় প্রলেপ। ধাতুর উপর প্রলেপ দেওয়া হয়। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কম সক্রিয় ধাতুটা কি অ্যানোড না ক্যাথোড হয়?
কম সক্রিয় বা অ্যানোড হইব। পারফেক্ট, কম সক্রিয় ধাতুটা অ্যানোড হবে, কম সক্রিয় ধাতুটা অ্যানোড থেকে ক্ষয় হবে, অ্যানোড থেকে ক্ষয় হয়ে হচ্ছে যে ক্যাথোডে গিয়ে জমা হবে। তাহলে দেখো, খেয়াল করো, কথাটা আমি আরেকভাবে বলতে পারি, অ্যানোডে যদি ক্ষয় হয় তাহলে জমা হবে কোথায়? অলওয়েজ জমা হবে হচ্ছে ক্যাথোডে। এই জিনিসটাকে আমি এভাবে বলি, তোমরা চাইলে সিম্পলি এটা লিখে নিতে পারো যে ফ্যাট ক্যাট, মোটা বিড়াল। ফ্যাট ক্যাট মানে হচ্ছে ক্যাথোড সর্বদা ফ্যাট হয়। নোমে এটাও সর্বজন স্বীকৃত, যে কোনো কোষের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। কোন পদার্থ যদি সঞ্চিত হওয়ার কথা উঠে, চোখ বন্ধ করে বলে দিতে পারো এটা ক্যাথোড। আবার বলি, যদি পদার্থ সঞ্চিত হওয়ার কথা আসে তড়িৎ রসায়নে, চোখ বন্ধ করে বলে দিবা তড়িৎদ্বারটা হচ্ছে ক্যাথোড। ফ্যাট ক্যাট অ্যাজ এ কেবি যে কোনো কোষের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ফ্যাট ক্যাট যে কোনো কোষের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এই দুইটা আপনারা মাথা রাখবেন, আর কিছু মনে না থাকলে আপাতত সমস্যা নাই। এই দুইটা ভাই, কথা। সক্রিয় বলো। অ্যানোডের ক্ষেত্রে সক্রিয় অ্যানোড জারণ ঘটে না। ঘটে, সক্রিয় অ্যানোডে অ্যানোড নিজে জারণ ঘটে। অ্যানায়নে ঘটে হ্যাঁ ভাই। হ্যাঁ হ্যাঁ, অ্যানোডে জারণ ঘটে না, অ্যানোডে জারণ ঘটে না, না, না। সক্রিয় অ্যানোডে অ্যানোডে জারণ ঘটে না। আচ্ছা, দেখেন, আই হোপ তোমরা ফ্যাট ক্যাট লিখে নিছো। এখন দেখো, সিম্পল কথা, আমরা এতক্ষণ পর্যন্ত কি কি জানলাম? আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম যে ভাইয়া হচ্ছে এজ এ কেবি অ্যানোডে জারণ হয়, ক্যাথোডে বিজারণ হয়। সেকেন্ড আমরা জানলাম হচ্ছে অ্যানোড হয় দুই প্রকার। কিছু অ্যানোড হচ্ছে সক্রিয় অ্যানোড, যারা নিজেরাই জারিত হয়। কিছু অ্যানোড হচ্ছে নিষ্ক্রিয় অ্যানোড। নিষ্ক্রিয় অ্যানোড নিজেরা বিক্রিয়া করে না, বাট অ্যানায়ন এসে অ্যানোডে বিক্রিয়া করে। আচ্ছা, তো যদি অ্যানোড নিজে বিক্রিয়া করে তাহলে অ্যানোডের ক্ষয় হবে, আর যদি অ্যানোড নিজে বিক্রিয়া না করে তাহলে অ্যানোডের ক্ষয় হবে না। কথা শেষ। এরপরে সেকেন্ড পয়েন্টটা দেখো, বুঝছো কিনা। তোমাদের প্রবলেম 1 এর যে ভুলটা ছিল ওইটার অ্যান্সার হচ্ছে সেকেন্ড পয়েন্টটায়। নিষ্ক্রিয় তড়িৎদ্বার, তার মানে আমি ফার্স্টে ফিক্স করে দিয়েছি, বুঝছো? নিষ্ক্রিয় তড়িৎদ্বার মানে কি? অ্যানোড বা ক্যাথোড নিজেরা বিক্রিয়া করবে না। আচ্ছা, হ্যাঁ, আমাদের সেকেন্ড পয়েন্টটা আই হোপ তোমরা কি দেখছো? নিষ্ক্রিয় তড়িৎদ্বারের ক্ষেত্রে খেয়াল করো অ্যানন গুলো আমি কি কি বলতেছি। এটাও হচ্ছে অ্যানোড নিয়ে কথা, পুরোটাই অ্যানোড নিয়ে কথা, যে অ্যানোডে কে গিয়ে আগে জারিত হবে। এক্স মাইনাস মানে হচ্ছে হ্যালোজেন। আচ্ছা, হ্যালোজেন, এক্স মাইনাস হচ্ছে হ্যালোজেন। তারপরে হচ্ছে ওইচ মাইনাস হাইড্রোক্সিল গ্রুপ। তারপরে হচ্ছে নাইট্রেট কার্বনেট এরা। নাইট্রেট কার্বনেট সালফেট এরা প্রত্যেকে। আচ্ছা দেখো, যদি সব, খেয়াল করো কথাটা, যদি সবগুলো অ্যানায়ন সবগুলো অ্যানায়ন যদি তোমার তড়িৎ বিশ্লেষ্য পাত্রের মধ্যে থাকে এবং তুমি হচ্ছে বাইরে থেকে বিদ্যুৎ উৎস অ্যাপ্লাই করলা, কোশ্চেন আসবে না যে ভাইয়া এখন আমরা তো মাত্র দুইটা নিয়ে চেক করছি, যদি ধরো এরকম 1 2 3 4 5 এরকম 5-6টা অ্যানায়ন থাকে দ্রবণের মধ্যে, তখন কোশ্চেন আসবে না যে কে আগে গিয়ে অ্যানোডে জারিত হবে, তারপরে কে যাবে, তারপরে কে যাবে, আসে কিনা বলো? তো সেই ক্ষেত্রে মনে রাখবা ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে হ্যালোজেনের। সো ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে হ্যালোজেন আগে গিয়ে হচ্ছে অ্যানোডে জারিত হবে, দেন হাইড্রোক্সিল আয়ন। এখন হ্যালোজেন যদি অ্যানোডে গিয়ে জারিত হয় কি হবে বলতো? এর ইলেকট্রন ত্যাগ করলে হ্যালোজেন তৈরি হবে না, তাহলে ক্লোরাইড আয়ন থেকে কি হবে? ক্লোরিন গ্যাস। ব্রোমাইড থেকে কি হবে? ব্রোমিন। আয়োডাইড থেকে কি হবে? আয়োডিন। আচ্ছা, OH মাইনাস যদি ইলেকট্রন ত্যাগ করে, 4টা OH মাইনাস ইলেকট্রন ত্যাগ করলে 2 অণু পানি এবং 1 অণু অক্সিজেন গ্যাস পাবো। তাহলে OH মাইনাস ইলেকট্রন ত্যাগ করে জারিত হইলে অক্সিজেন গ্যাস তৈরি করে। আর সাধারণত এদের আমরা জারণ খুব একটা দেখি না। সো মনে রাখবে এভাবে, নাইট্রেট, কার্বনেট, সালফেট, ফসফেট, এদের সাথে যদি পানি থাকে, কথাটা খেয়াল করে, এদের সাথে এই অ্যানায়ন গুলোর সাথে যদি পানি থাকে তাহলে পানি মিন্স পানির OH আয়ন অ্যানোডে গিয়ে জারিত হবে। সো কথাটা এরকম, যতক্ষণ পর্যন্ত 1 ফোঁটা হইলেও পানি থাকবে ততক্ষণ পর্যন্ত এদের কেউ জারণ ঘটবে না। আবার বলি, যতক্ষণ পর্যন্ত পাত্রের মধ্যে 1 ফোঁটা হইলেও OH আয়ন থাকবে, একটা OH আয়ন হইলেও যদি থাকে ততক্ষণ পর্যন্ত এদের জারণ হবে না। যেই মাত্র OH আয়ন শেষ,
OH আয়ন শেষ, তখন হচ্ছে এদের জারণ শুরু হবে, বাট আমরা এতটা দেখি না। সেটাকে বুঝতে পারলাম। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমাদের কথা তো ছিল হ্যালোজেন নিয়ে, যেমন ওই কোশ্চেন যেটা প্রবলেম 1 এ ব্রোমাইড আয়ন আর OH মাইনাস আয়ন। ব্রোমাইড আয়ন আর OH মাইনাস আয়ন, অথবা তোমরা যদি সোডিয়াম ক্লোরাইডের কথা চিন্তা করো তাহলে হচ্ছে ক্লোরাইড আয়নের সাথে OH মাইনাস আয়ন, কখন কোনটা হবে? যদি আশেপাশে খাতা থাকে খাতায় নোট ডাউন করে নাও। যদি অতি লঘু দ্রবণ হয়, অতি লঘু দ্রবণ মানে কি? অতি লঘু দ্রবণ মানে হচ্ছে এই হ্যালাইডের ক্ষেত্রে হ্যালাইড দ্রবণ যদি অতি লঘু হয়, ভাইয়া অতি লঘু মানে এই হ্যালাইডের পরিমাণ কম, তাহলে পরিমাণ বেশি কার? OH আয়নের পরিমাণ বেশি। আর আমরা একটা রুল জানি যে যে আয়নের ঘনমাত্রা যত বেশি হয় সেই আয়নগুলো অ্যানোড বা ক্যাথোডে গিয়ে জারিত বা বিজারিত হয়। সো ঘনমাত্রা একটা এফেক্ট থাকে, এটাকে আমি এভাবে বলি জোরজার মূলকতাটায় লোকাল একটা পাওয়ার আছে। তো যে আয়নের পরিমাণ বেশি থাকবে এরা গিয়ে হচ্ছে আধিপত্য করবে অ্যানোডে বা ক্যাথোডে। সো জাস্ট বিকজ অফ, খেয়াল রেখো, স্বাভাবিক অবস্থায় হ্যালাইড হ্যালোজেন হবে স্বাভাবিক অবস্থায়, যদি অতি লঘু দ্রবণ কোশ্চেনে উল্লেখ করে, এবং এটা কোশ্চেনে উল্লেখ করে দিবে। সো কোশ্চেন যদি কিছু নাও বলে তাইলেও স্বাভাবিক অবস্থা, আর যদি কোশ্চেনে বলে দেয় তখন হচ্ছে অতি লঘু দ্রবণ বলে দিবে। অতি লঘু দ্রবণ মানে তোমাকে বলেই দিচ্ছে ওই আয়নের পরিমাণ বেশি, আর ওই আয়নের পরিমাণ যদি বেশি হয় তখন অ্যানোডে গিয়ে অক্সিজেন গ্যাস তুমি পাবা, কিন্তু হ্যালোজেন পাবা না। দেখো আমি বুঝতে পারলাম কিনা তোমাদের কথা, কি বুঝা গেছে আমার? যে ভাইয়া ক্লোরাইড আয়ন আর OH মাইনাস হাইড্রোক্সাইড আয়নের ক্ষেত্রে যদি অতি লঘু দ্রবণ হয়, জি ভাই। হাইড্রোক্সাইড আয়নের পরিমাণ বেশি হয়, কেবলমাত্র তখনই হাইড্রোক্সাইড আয়ন গিয়ে অক্সিজেন উৎপন্ন করবে আর হ্যালাইড আয়ন উৎপন্ন করবে না। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কথা তোমাদের শেয়ার করি, জিনিসটা হচ্ছে এরকম, দেখো আমরা ব্যাটারি চার্জ দেই না, যে মোবাইলের ব্যাটারি, মোবাইলে তো লিথিয়াম আয়ন ব্যাটারিতে হচ্ছে পানি থাকে না, লিথিয়াম আয়ন ব্যাটারিতে কোনো পানি জি নেই, ভাই। আই হোপ জানো। হ্যাঁ, লেড স্টোরেজ ব্যাটারিতে কিন্তু পানি থাকে, আইপিএস, রাইট? তোমাদের বাসে যাতে যাদের আইপিএস আছে, অথবা গাড়িতে হচ্ছে যে ব্যাটারি ইউজ হয় সেটাও লেড স্টোরেজ ব্যাটারি বা লেড সঞ্চয়ক ব্যাটারি। তো খেয়াল করো, এই লেড সঞ্চয়ক ব্যাটারিকে তুমি যদি হচ্ছে, এবং এটা আমাদের স্বভাব, মানে আমরা যেহেতু হিউম্যান, আমাদের একটা অভ্যাস হচ্ছে মোবাইল বলো বা হোয়াট এভার কোনো কিছু যখন আমরা চার্জে দেই, ওই চার্জ থেকে খুলতে মনে থাকে না, রাইট? তো চার্জ হইতেই থাকে হইতেই থাকে হইতেই থাকে, তাই না? রিচার্জ হইতেই থাকে। এটা কি কখনো চিন্তা করছো? হ্যাঁ, 100% প্লাস। এটা কি কখনো চিন্তা করছো যে ভাইয়া এক্সেস চার্জ দিলে কোনো সমস্যা হয় কিনা? মানে 100% হয়ে গেছে ধরো 5 ঘন্টা আগে, বাট তোমার মোবাইল তখনও চার্জে আছে, কোনো সমস্যা হবে? হ্যাঁ, কি সমস্যা? এনি গরম হয়ে আইডিয়া? যাব ভাই, গরম গরম হয়ে যাব। আচ্ছা, না আর কিছু, সে লেড স্টোরেজ ব্যাটারির ক্ষেত্রে লিথিয়াম আয়ন আমরা আপাতত ছাড়লাম, লেড স্টোরেজের ক্ষেত্রে ভাই ও যে হাইড্রোজেন গ্যাস মনে হয় ভাই বার হয়ে যায় গিয়া। হ্যাঁ, খেয়াল করো লেড স্টোরেজ ব্যাটারির ক্ষেত্রে বইতে দেখবো ভালো করে, যে যখন ডিসচার্জ হয়, তার মানে হচ্ছে লেড স্টোরেজ ব্যাটারি থেকে যখন আমরা হচ্ছে কারেন্ট পাই, লেড স্টোরেজ ব্যাটারি থেকে যখন ডিসচার্জ হয় তখন হচ্ছে H2O তৈরি হয়। আর যখন যেহেতু H2O তৈরি হয়, সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা হ্রাস পায় বা ঘনত্ব হ্রাস পায়, সালফিউরিক অ্যাসিডের ঘনত্ব হ্রাস পায়। এটা নিয়ে ম্যাথও আছে, আমরা করবো আজকে একটা। সো H2O বেড়ে যায়, মিন্স ব্যাটারি লেড মানে আইপিএস যখন কাজ করে, কারেন্ট চলে যাওয়ার পর যখন আইপিএস কাজ করে H2SO4 ভেঙে এটা তৈরি হয়। তার মানে কি, পানি বেশি H2SO4 কম, তাহলে H2SO4 এর ঘনত্ব হ্রাস পাবে না? হ্রাস পাইলো। আচ্ছা, কিন্তু যখন তুমি হচ্ছে আইপিএস কে কারেন্ট আসার পরে হচ্ছে রিচার্জ করো, তখন কি হয়? ব্যাকওয়ার্ড বিক্রিয়া হয়। এখনই ব্যাকওয়ার্ড বিক্রিয়া তো হবে, ব্যাকওয়ার্ড বিক্রিয়া যতটুকু H2 তৈরি হয়েছিল এটা তো আবার H2SO4 এ চলে যাবে। বাট খেয়াল করো, তুমি তোমার ব্যাটারি হচ্ছে 100% ফুল হয়ে গেছে ধরো সামথিং সময়, কিন্তু 100% ফুল হওয়ার পরেও তুমি যদি আরো চার্জ দাও ব্যাটারি গুলার ক্ষেত্রে, যেটা হবে তখন ওই তড়িৎ বিশ্লেষক গুলাকে তুমি ফোর্স করতেছো না অ্যানোড ক্যাথোডে বিক্রিয়া ঘটানোর জন্য। এটা বোঝা যায়? একটা ব্যাটারি যখন 100% চার্জ হয়ে যায়, এরপরেও যদি আমি ইলেকট্রিসিটি
অ্যাপ্লাই করি বা সাপ্লাই দিই বা ইলেকট্রিক ফিল্ড যদি আমি অ্যাপ্লাইড রাখি অ্যানোড এবং ক্যাথোডে, তা আমি ফোর্স করতেছি না অ্যানোড এবং ক্যাথোড আয়ন গুলাকে ডেকে ডেকে বলতেছি না যে এই এদিকে আয়, অ্যানোডে আয়, ক্যাথোডে যা, হ্যাঁ জারিত হোক বিজারিত হোক, আমি ফোর্স করতেছি না এদেরকে। তো তখন যেটা হয় অনাকাঙ্ক্ষিত বিক্রিয়া ঘটে। তো যে বিক্রিয়া হওয়ার কথা না সেরকম বিক্রিয়া ঘটে, যেমন H2O কিন্তু থাকে H2SO। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, দ্যাটস দ্য থিং, যদি হচ্ছে এরপরও তুমি ইলেকট্রিসিটি অ্যাপ্লাই রাখো, বিক্রিয়া হবে। খেয়াল করো চার্জিং কেন H2 থেকে H2SO4 তৈরি? ওইটা বিক্রিয়াতে অ্যানোড ক্যাথোড বিক্রিয়া বা লেড স্টোরেজ ব্যাটারিতে দেখবেন। আচ্ছা, সো এটা মনে রাখবা যে যদি আমি বাইরে থেকে ইলেকট্রনের ফ্লো কন্টিনিউয়াস রাখি, তাহলে তড়িৎ বিশ্লেষ্য যদি থাকে, এবং যদি তড়িৎ বিশ্লেষ্য থাকে মাস্ট অ্যানোডের জারণ ক্যাথোডের বিজারণ হইতেই হবে, নাহলে তো হচ্ছে ইলেকট্রন ফ্লো করবে না, সার্কিট ফিল আপ হবে না। সার্কিট ফিল আপ না হলে তো আসলে কারেন্ট সাপ্লাই হচ্ছে না। সো সার্কিট, যেহেতু আমি কারেন্ট অ্যাপ্লাই করতেছি মানে রিচার্জ করতেছি, সার্কিট ফিল আপ হচ্ছে মিন্স তড়িৎ বিশ্লেষ্যতে বিক্রিয়া হচ্ছে, মিন্স অ্যানোড এবং ক্যাথোডে বিক্রিয়া হবে। সো ওইটাই আমি বললাম। তো দেখেন H2SO4 চেঞ্জ হবে, তো পানি ভেঙে H2SO4 হওয়ার কথা, কিন্তু এরপরেও যদি আমি লেড স্টোরেজ ব্যাটারিতে হচ্ছে কারেন্ট সাপ্লাই করি, তখন H2O ভেঙে কি হবে বলেন তো? এনি আইডিয়া? ব্যাটারি 100% চার্জ হয়েছে, এরপরেও যদি আমি ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করি, তাহলে H2O যদি থাকে পাত্রে, তাহলে H2O ভেঙে কি করবে? হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস, রাইট? বুঝে যায় কথাটা? জি ভাই। এটা লেড স্টোরেজ ব্যাটারির ক্ষেত্রে হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস। এটা মাথায় রেখো, এরকম প্রবলেম আমরা নেক্সট দিন দেখবো, যে আমরা যদি ইচ্ছা মতো কারেন্ট অ্যাপ্লাই করতে থাকি, ফার্স্টে কিছু যোগ অ্যানায়ন বা ক্যাটায়ন অ্যানোডে ক্যাথোডে জমা হবে, এরা যদি শেষ হয়ে যায় এবং এরপরেও যদি ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করা হয়, দেন অন্যরা জারিত বিজারিত হবে। আপনারা এটা ভাইবেন না যে কোনো একজন হয় শেষ না, এটা ডিপেন্ড করে হচ্ছে কারেন্ট সাপ্লাইয়ের উপর। সো আমি যদি কারেন্ট সাপ্লাই কন্টিনিউয়াস রাখি, একজন শেষ হবে, দেন আরেকজন, দ্যাটস দ্য থিং। আচ্ছা, এটা হচ্ছে পয়েন্ট 2 এর রেসপেক্টে বললাম আর কি। এখন দেখেন পয়েন্ট 4 এর ক্ষেত্রে, আই হোপ এটা তোমরা জানো যে তড়িৎদ্বার প্রকৃতি এর উপর হচ্ছে জারণ বিক্রিয়া না বিজারণ বিক্রিয়া ডিপেন্ড করে, মিন্স হচ্ছে ক্যাথোডের ক্ষেত্রে। যেমন হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে, সে আমি যদি এখানে সোডিয়াম ক্লোরাইড নেই, তার মানে হচ্ছে সোডিয়াম প্লাস আর ক্লোরাইড আয়ন পাবো, আর যদি পানি থাকে তাহলে হচ্ছে H প্লাস আর OH মাইনাস পাবো, ফাইন। আর ধরে নাও এটা হচ্ছে অ্যানোড আর এটা হচ্ছে ক্যাথোড, মানে এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস। তাহলে দেখো, আমি যদি কিছু না বলি, আমরা ধরে নিব তড়িৎদ্বার গুলো হচ্ছে নিষ্ক্রিয়, মানে কি প্লাটিনাম তড়িৎদ্বার। বাট আমি যদি হচ্ছে এটাকে প্লাটিনাম তড়িৎদ্বার না দিয়ে, এটাকে যদি আমি প্লাটিনাম তড়িৎদ্বার না দিয়ে বলি এটা হচ্ছে মার্কারি তড়িৎদ্বার, Hg মার্কারি তড়িৎদ্বার, এই যে এটা কিন্তু ক্যাথোড, এই যে মাইনাস যেটা এটা ক্যাথোড, কজ প্লাস আয়ন এটাতে আসবে, প্লাস আয়ন যে তড়িৎদ্বার আসে সেটা মাইনাস, এবং সেটা ক্যাটায়ন যেটা আসতেছে ক্যাথোড। আচ্ছা, সো এই মার্কারি তড়িৎদ্বার যদি হয় এবং ক্যাটায়ন আছে এখানে দুইটা, আমরা জানি স্বাভাবিক অবস্থায় কার বিজারিত হওয়ার কথা? H প্লাস না? জি ভাই। হ্যাঁ, কিন্তু যদি আমি মার্কারি তড়িৎদ্বার নেই, তখন হচ্ছে সোডিয়াম প্লাস বিজারিত হবে। এখন খেয়াল করো, সোডিয়াম প্লাস যদি বিজারিত হয়, যেটা হয় সোডিয়াম প্লাস ইলেকট্রন গ্রহণ করবে, সোডিয়াম প্লাস ইলেকট্রন গ্রহণ করলে হচ্ছে সোডিয়াম তৈরি হবে। এই সোডিয়াম পরে কি করবে? পরে হচ্ছে মার্কারির সাথে হচ্ছে ধাতব সংকর তৈরি করবে, যেটাকে হচ্ছে তোমরা বলো অ্যামালগাম। বাই দ্য ওয়ে, হোয়াট ইজ অ্যামালগাম? অ্যামালগাম মানে হচ্ছে মার্কারির সাথে অন্য কোনো ধাতুর সংকর। আরেকটা কথা চাইলে লিখে রাখতে পারো যে সংকর ধাতু খুবই 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 স্টেবল, মানে স্টেবিলিটি অনেক বেশি। আচ্ছা, বাট এখানে কথা আছে, কথা হলো সোডিয়াম অ্যামালগাম কিন্তু তৈরি হইলো, তাই না? এখন এই সোডিয়াম অ্যামালগাম কিন্তু একটু পরে আবার পানির সাথে রিয়েক্ট করে, একটু পরেই। তো সোডিয়াম অ্যামালগাম যখন পানির সাথে রিয়েক্ট করে, যেটা হয় আলটিমেটলি সোডিয়াম অ্যামালগামের সোডিয়াম বিক্রিয়া করে, অ্যামালগাম কিছু করে না। তার মানে অ্যামালগামের জায়গায় থেকে যায়। এই সোডিয়াম যদি পানির অণুর সাথে বিক্রিয়া করে, বলতো কি হবে?
সোডিয়াম ধাতুর সাথে H2 বিক্রিয়া, বলো কি হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড। আর ভাই আর একটা কথা আছে ভাই, মানে সোডিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হাইড্রোক্সাইড। হইলে আচ্ছা শেষ হবে না সোডিয়াম তো, হাইড্রোক্সাইড সোডিয়াম যদি হাইড্রোক্সাইডই হয় আর কিছু হয় না কি বিক্রিয়া, বলো? মানে ও তো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হইব। হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, হ্যাঁ। সোডিয়াম কথা হাইড্রোক্সাইড, হ্যাঁ বললো। হ্যালো ভাই, বলো। যে আমরা আগে পড়াইছিলাম যে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে সোডিয়াম আয়ন আর হাইড্রোক্সিল আয়ন হিসেবে থাকে। সোডিয়াম হাইড্রোক্সাইড যদি উৎপন্ন হয় তাহলে তো আবার হয়ে এটা দ্রবীভূত হইয়া সোডিয়াম আয়ন আর হাইড্রোক্সিল আয়ন জায়গা যেরকম আছে ওরকম থাকবো। না, এটা ডিপেন্ড করে তোমার তড়িৎদ্বার যদি মার্কারি হয় তাহলে, বাট তড়িৎদ্বার যদি আমার প্লাটিনাম হয় তাহলে তো তোমার ক্ষেত্রে তড়িৎদ্বার কিন্তু প্লাটিনাম ছিল। দেখো তোমার এই কোশ্চেনটাতে তড়িৎদ্বার ছিল প্লাটিনাম, সো প্লাটিনাম তড়িৎদ্বারে কিন্তু আমার হাইড্রোজেন গ্যাসই হচ্ছে ডিরেক্ট। জি ভাই। ইয়াপ। আচ্ছা দেখো, মার্কারি তড়িৎদ্বার যদি থাকে ভাই তাহলে আমরা প্রথমে দেখলাম কৌষ্টিক সোডা উৎপন্ন হইলো, কিন্তু কৌষ্টিক সোডা তো আবার পুরোপুরি বিয়োজিত হইয়া আবার আগের মতো সোডিয়াম আয়ন আর হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করবো। আচ্ছা এখানে একটা কথা বলি, হ্যাঁ ঠিক আছে তোমার পয়েন্ট যেটা, যে ভাইয়া তার মানে কি ওই দিন শেষে জেলাও সে কত না, ব্যাপারটা এমন না। দেখো যে কয়টা সোডিয়াম সংকর ধাতুতে যাবে ততটা সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে না। দ্যাটস দ্য পয়েন্ট, বুঝতে পারলাম? মানে যেহেতু সোডিয়াম অ্যামালগামের মার্কারিটি স্টেবল, হ্যাঁ হবে, এই রিঅ্যাকশন হবে, বাট যতটা তুমি সংকর ধাতুতে সোডিয়াম পাচ্ছ ততটাই বিয়োজিত হচ্ছে না, মানে সমান না, রেট সমান না। তো আমার দিন শেষে হচ্ছে দ্রবণ থেকে তুমি সময় যত যাবে সোডিয়ামের পরিমাণ হ্রাস পাবে। মানে ঠিক আছে, সোডিয়াম অ্যামালগাম হিসেবে থাকবো নাকি এটা? মানে আপনি এটা বললেন সোডিয়াম অ্যামালগাম হওয়ার পরে আচ্ছা দ্রবণও সোডিয়াম অ্যামালগাম থাকবো। সোডিয়াম অ্যামালগাম থাকবে হচ্ছে তড়িৎদ্বারে, ক্যাথোড তড়িৎদ্বারে। জি ভাই বুঝছি ভাই। হ্যাঁ আচ্ছা, লাস্টেরটা দেখেন, লাস্টেরটা হচ্ছে, বাই দ্য ওয়ে যদি কারো প্রবলেম থাকে অবশ্যই অ্যাটলিস্ট টেক্সট করবেন। আয়নের ঘনমাত্রা বেশি হলে, এটা তো আমরা দেখলামই ওই আয়নের ক্ষেত্রে, আয়নের ঘনমাত্রা যত বেশি হবে অ্যানোড এবং ক্যাথোডের জারণ বিজারণ বিক্রিয়াতে তখন চেঞ্জ দেখা যাবে। তাহলে আই হোপ আমরা এতটুকু বুঝে গেছি, রাইট? হ্যালো ভাই, হ্যাঁ বলো। যে তড়িৎ রাসায়নিক সিরিজ এটা প্রমাণ বিজারণ বিভবের ভিত্তিতে সাজানো হয়েছে না? ইয়াপ। তাইলে মানে এখানে লেখছেন যে 3 নম্বর পয়েন্ট, যার বিজারণ বিভবের মান বেশি সে ক্ষেত্রে বিজারিত হইব। তাইলে তো প্রমাণ বিজারণ বিভবের কোন ক্রম অনুসারে, ঊর্ধ্বক্রম না নিম্নক্রম অনুসারে সাজানো হয়েছিল? আচ্ছা তুমি আমারে বলো যে একটা মান হচ্ছে -3.2 ভোল্ট আর একটা হচ্ছে 1.2 ভোল্ট, হ্যাঁ বিজারণ বিভব। তুমি বলো তো কোন বিজারণ বিভবের মানটা বড়? 1.2। আচ্ছা, আর যদি আমি বলি দুইটাই মাইনাস, এখন কোন বিজারণ বিভবের মানটা বড়? 1.2। হ্যাঁ জিরোর কাছাকাছি যেটা, বা সংখ্যা রেখার ডান দিকে। যদি কারো সমস্যা হয় এই ক্ষেত্রে সংখ্যা রেখা চিন্তা করবো, সংখ্যা রেখার ডান দিকে যেটা হবে সেটা বড় সংখ্যা, সিম্পল। তো এই দুইটার মধ্যে সংখ্যা রেখা এটা ডান দিকে থাকে, সো এটা বড় সংখ্যা। যেটা বিজারণ বিভবের মান বড় সেটা ক্যাথোডে গিয়ে বিজারিত হয়। এই কারণে তোমরা বলো, দেখো তোমরা যেভাবে পড়ছো যে সক্রিয়তা সিরিজের যে নিচে থাকে সে ক্যাথোডে বিজারিত হয়, দেখো তো কথাটা ম্যাচ খায় কিনা। সক্রিয়তা সিরিজের যে নিচে থাকে, যেহেতু সক্রিয়তা সিরিজ হচ্ছে প্রমাণ বিজারণ বিভবের, তার মানে কি প্রমাণ বিজারণ বিভবের মান হচ্ছে বাড়তে থাকে যত নিচে যাও। তুমি দেখো বইতে দেখো, সো আমি সক্রিয়তা সিরিজের যত নিচে যাব প্রমাণ বিজারণ বিভবের মান তত বাড়তে থাকে। দেখো পারফেক্টলি ম্যাচ খায়। সো প্রমাণ বিজারণ বিভব যত বেশি হবে মিন্স সক্রিয়তা সিরিজের যত নিচে থাকবে সে আগে কি করবে? ক্যাথোডে বিজারিত হবে। বাট অ্যানোডে যখন আসবে উল্টায় যাবে, কিন্তু খেয়াল করো, চাইলে খাতা লিখে রাখতে পারো। অ্যানোডের ক্ষেত্রে সক্রিয়তা সিরিজের যে উপরে থাকে সে আগে জারিত হয়। অ্যানোডের ক্ষেত্রে সক্রিয়তা সিরিজে যে উপরে থাকে সে আগে জারিত হয়। কেন ভাইয়া? কারণ
সক্রিয়তা সিরিজ হচ্ছে প্রমাণ বিজারণ বিভব। যদি আমি এটাকে প্রমাণ জারণ বিভব করি, সাইন চেঞ্জ হবে না, সো মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাসটা যদি প্লাস হয়ে যায়, তখন সক্রিয়তা সিরিজের যার উপরে থাকে এদের জারণ মান বেশি। আর আমরা লিখে দিছি এখানে যে যার জারণ বিভব বেশি সে অ্যানোডে জারিত হয়। সহজভাবে সক্রিয়তা সিরিজের যে নিচে থাকে সে ক্যাথোডে বিজারিত হবে, সক্রিয়তা সিরিজের যে উপরে থাকে সে অ্যানোডে জারিত হবে। ঠিক আছে? কেমিস্ট্রি অনেক সহজ, ফালতু সাবজেক্ট। আচ্ছা, আচ্ছা এরকম যদি ইয়ে করে, জুম যদি হঠাৎ বন্ধ হয়ে যায়, পিডিএফ কই যায়? না, এই যে আমি আমার পিডিএফ ফাইল খুঁজে পাচ্ছি না, বুঝছো? ওকে ডিলিট করে দেয়। আচ্ছা বাদ দাও। দেখো প্রবলেম 3, কোশ্চেনটা পড়েন। ভাই আগে যে প্রথম কোয়েকশন যেটা দিছিলা ভাই, মানে হ্যাঁ। ও যে তিনটা উৎপাদ উৎপন্ন হয়েছে, আমরা যে হ্যাঁ। সোডিয়াম হাইড্রোক্সাইডের তড়িৎ বিশ্লেষণ করি, তো এখানে তো হ্যাঁ। ভাই আগে চার্জ মুক্ত হয় এইচ প্লাস, কিন্তু এর মানে এই নিয়ে যে সোডিয়াম আয়ন চার্জ মুক্ত হইতো না। না, হবে না, সোডিয়াম হবে না। মার্কারি তড়িৎদ্বার ওইরকম তড়িৎদ্বার না হলে সোডিয়াম আপাতত হবে না। না, প্লাটিনাম তড়িৎদ্বার দ্রব্য ভাই আছে, প্লাটিনাম তড়িৎদ্বার, তাহলে তো হাইড্রোজেন আয়ন আগে প্লাটিনাম চার্জ মুক্ত হইব। তড়িৎদ্বারে হ্যাঁ, সব দ্রবণের সব হাইড্রোজেন আয়ন আগে চার্জ মুক্ত হবে। ওইলো চার্জ মুক্ত, এরপরে তো সোডিয়াম আয়ন চার্জ মুক্ত হইব। চান্স কম, মানে হওয়ার কথা না, বাট হ্যাঁ হবে। হ্যাঁ, এরপরে যদি তুমি তাইলে ইলেকট্রিসিটি সাপ্লাই অ্যাপ্লাই করো, করবে। হ্যাঁ, লিগালি হওয়া উচিত। হ্যাঁ, তাইলে তো হবে। ভাই এখানেও সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হওয়ার কথা। কোথায়? ও যে মানে সোডিয়াম আয়ন যখন কিতা হইব যে চার্জ মুক্ত হইব, তখন যদি হাইড্রোক্সিল আয়নও চার্জ মুক্ত হয়, তাহলে তো সোডিয়াম হাইড্রোক্সাইড না, উৎপন্ন হইব। আচ্ছা বাই দ্য ওয়ে, তোমাদের কোশ্চেনে যদি কিছু না বলে যে কতক্ষণ পর্যন্ত আমি কারেন্ট অ্যাপ্লাই করতেছি, ওইটা ধরে নিবা যে ফাইনাইট অ্যামাউন্ট পর্যন্ত, ইনফাইনাইট না। তুমি যে কথাটা বলতেছো এটা হচ্ছে অনেক বেশি। জি ভাই। নেক্সট ক্লাসে আমি দেখাবো। মানে হচ্ছে ভাই সিম্পল কাঙ্ক্ষিত উৎপাদ ব্যাপার যদি আমি যে, পাই, হ্যাঁ বলো। মানে কাঙ্ক্ষিত উৎপাদ যেটা আমরা চাই, আর ওটা যে সময় পাইমু ওই সময় বিক্রিয়া বন্ধ করে দিলাম, ওরকম ভাবতাম। হ্যাঁ, বা এভাবে চিন্তা করতে পারো যে আমি সীমিত অ্যামাউন্টের ইলেকট্রিসিটি সাপ্লাই করব, মানে লেংদি যেন না হয়, জি ভাই। খুব লেংদি না, কজ এটা আওয়ার হিসাবে হয়। আই হোপ তোমরা জানো যে ফ্যারাডের প্রথম সূত্রের ম্যাথ গুলো হচ্ছে ঘন্টা হিসাবে হয়, নট সেকেন্ডে। শোনা যায় না কথা। দেখো প্রবলেম উচিত খুব। হ্যালো, কথা শোনা যাচ্ছে? জি ভাই। জি ভাই। জি ভাই। হ্যালো, শোনা যায় ভাই। হ্যালো, শোনা যায় ভাই, শোনা যায়। কেটে কেটে আসতেছে ভাই। কথা ক্লিয়ার? জি ভাই। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে ভাই। জি ভাই। হ্যালো, শোনা যায় ভাই, হইন। হ্যালো ভাই।
কথা শোনা যাচ্ছে? এখন শোনা যায় ভাই। এখন শোনা যাচ্ছে তো না? এখন শোনা যায় ভাই। শোনা আচ্ছা যাবে। দেখো, আচ্ছা তো সেটা বলবো তো। আচ্ছা দেখো, সো প্রবলেম 3, জিঙ্ক সালফেটের দ্রবণে নিচের কোন যৌগটা হচ্ছে তুমি যদি যোগ করো জিঙ্কের জিঙ্ক অধক্ষেপ করবে। বাই দ্য ওয়ে এটা এই কোশ্চেনটা কই আসছে জানো? এটা বুটেক্স আসছে, বুটেক্স আসছে প্রবলেম 3। বাট খেয়াল করো প্রবলেম 3 যেটা এটা তো আসছে, অলরেডি চলে আসছে যে জিঙ্ক সালফেট দ্রবণে নিচের কোন ধাতুটা অ্যাড করলে জিঙ্ক ধাতু প্রতিস্থাপিত হবে। এই কোশ্চেনটাকে কিন্তু আমি আরেকভাবে বলতে পারি, দেখো তো অন্য কোথায় আমি এইভাবে লিখে দিছি। যদি এভাবে আসে এই প্যাটার্নে যে নিচের কোনটি স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, দেখেন হুবহু সেম কোশ্চেন, রিপ্রেজেন্টেশন ডিফারেন্ট বাট হুবহু সেম কোশ্চেন, নিচে কোনটি স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। দেখেন তো এখানে কি বলতেছে, যেটা বলতেছে হচ্ছে এই যে এই প্রবলেম 3 তে এই যে অ্যালুমিনিয়াম, কপার, আয়রন এবং হচ্ছে টিন, স্টেনাম, টিন, এরা জিঙ্ক সালফেটের সাথে বিক্রিয়া করবে। জিঙ্ক সালফেটের সাথে বিক্রিয়া করলে যে জিঙ্ক সালফেটের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া হইলে অ্যালুমিনিয়াম সালফেট, কপার সালফেট, ফেরাস সালফেট আর স্টেনাস সালফেট তৈরি হবে। এজ এ রেজাল্ট জিঙ্ক ধাতু ফর্ম করবে। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে কোনটা স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্ত না, বলো তো কি করবা? প্রথমটা ভাই স্বতঃস্ফূর্ত কিভাবে হইব। চেক করবো আমরা? সো মানে এক যেটা উপরে হচ্ছে, আছে ওটা আই হোপ আমরা জানি ইনোট সেল দিয়ে আমরা চেক করি, রাইট? এটা বোর্ডের জন্য ভেরি ইম্পর্টেন্ট যে কোন একটা বিক্রিয়া মিন্স জারণ বিজারণ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত কিনা এটা চেক করি আমরা ইনোট সেল এর মান দিয়ে। ইনোট সেল মানে হচ্ছে ইনোট অ্যানোড, ইনোট ক্যাথোড। এখন তোমরা এক একজন এটা এক এক ভাবে সলভ করো, বাট আমি একটা কথা বলে দেই এটা ইজি মনে রাখার জন্য বা সলভ করার ক্ষেত্রে, যে ট্রাই করবা অ্যানোডে যে তড়িৎদ্বারটা থাকবে সেটার জারণ মান বসানোর জন্য, আর ক্যাথোডে যে থাকবে তার বিজারণ মান বসানোর জন্য। তাহলে সুবিধাটা কি? তাহলে সুবিধাটা হচ্ছে অ্যাজ এ কেবির সাথে ম্যাচ খায়। বাট তোমরা কেউ কেউ এভাবেও করো যে না ভাই আমি হচ্ছে অ্যানোড ক্যাথোড আমি এত কিছু জানি না, আমি দুইটাই বিজারণ মান বসাবো। খেয়াল করো দুইটাই বিজারণ মান বসালে কিন্তু অ্যানোডের ক্ষেত্রে মাইনাস আসবে। ওর তুমি বলতে পারো যে না ভাই আমি দুইটাতেই জারণ মান বসাবো, দুইটাতে যদি আমি জারণ মান বসাই তাহলে কিন্তু ক্যাথোডে মাইনাস আসবে, রাইট? সো যদি দুইটাই বিজারণ মান হয় তাহলে অ্যানোডে মাইনাস আসবে, অ্যানোড পোর্শনে। যদি দুই জারণ মান হয় তাহলে ক্যাথোড পোর্শনে মাইনাস আসবে। যদি তুমি যে অ্যানোড যেটা সেটার জন্য জারণ মান বসাবো, ক্যাথোড যেটা সেটার জন্য বিজারণ মান বসাবো, সেই ক্ষেত্রে হচ্ছে দুইটাই প্লাস থাকে। আচ্ছা যদি এটা হয় আমাকে বলো যে এইখানে যে হিট লেখা আছে এখানে কোনোটা কি ভুল আছে কিনা সাইনের ক্ষেত্রে, প্লাস বা মাইনাস সাইনের ক্ষেত্রে রিয়েকশনের সাপেক্ষে কোনোটা ভুল আছে কিনা। সময় 7 সেকেন্ড। এই রিয়েকশন গুলা থেকে আমরা যে ইনোট সেল লিখলাম, ইনোট সেল কোনোটার ইকুয়েশনে ভুল আছে কিনা প্লাস মাইনাসে। লাস্টেরটা ভাই। সো আমি এটাও লিখে দিছি কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড। বাই দ্য ওয়ে তোমাদের মাথায় যদি কারো কোশ্চেন আসা উচিত না যে ভাই আপনি অ্যানোড ক্যাথোড বুঝলেন কেমনে? বিক্রিয়া থেকে যদি তোমাকে বলে যে এটার ইনোট সেল বের করো বা স্বতঃস্ফূর্ত কিনা মিন্স ইনোট সেল বের করো, তখন বিক্রিয়ার মধ্যে যার জারণ ঘটবে সে অ্যানোড। চাইলে এটাও নোট ডাউন করে রাখতে পারো যে কোন রাসায়নিক বিক্রিয়াতে যার জারণ ঘটবে সে তাকে অ্যানোড ধরতে হবে, রাসায়নিক বিক্রিয়াতে যার বিজারণ ঘটবে তাকে ক্যাথোড ধরতে হবে। সেই ক্ষেত্রে আমরা যদি জারণ সংখ্যার চেঞ্জ দেখি, দেখো 0 থেকে হচ্ছে পজিটিভ হচ্ছে অ্যালুমিনিয়াম, কপার 0 থেকে পজিটিভ। সো সংখ্যা রেখা যদি
জারণ সংখ্যা যদি 0 থেকে পজিটিভ হয় তার মানে হচ্ছে আর ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে এদের জারণ হয়েছে। আর যার জারণ ঘটে সে অ্যাকর্ডিং টু অ্যাজাকেবি অনুযায়ী সে হচ্ছে অ্যানোড। সো দেখেন আমি এখানে অ্যানোড পোর্শনটা লিখছি, এখানে ক্যাথোড পোর্শনটা লিখছি। কোশ্চেন হচ্ছে কোনটা থেকে ভুল আছে এই চারটার মধ্যে। লাস্টটা এনোডো মানে দেওয়া হইছে ভাই, জারণ বিভব দেওয়া আছে আবার এই মাইনাস। চারটার মধ্যে কোনটা ভুল? হ্যালো ভাই, ডি নাম্বার অপশন যে ভাই দিছেন এখানে এনোডো জারণ দেওয়া আবার মান নেগেটিভ দেওয়া। আর 3 সেকেন্ড। হ্যালো ভাই, আমার কথা শুনরা নি? ভুল আছে বা নাই? হ্যালো, আছে তো, ভুল আছে তো ভাই। আচ্ছা, লাস্টেরটা কি ঠিক না ভুল এটা বলেন। ভুল ভাই। পিটাবো দুইটা। ভাই এনোড তো দেওয়া ভাই। কপারের ভ্যালু ভুল না, কজ এখানে আপনার জারণ বিভব দেওয়া, কপারের জারণ বিভব মাইনাস, হাইড্রোজেনের নিচে না, কপারের বিজারণ বিভব তুমি প্লাস পাবা। তো তুমি যদি এটা চেঞ্জ করো, দেখো সিইউ থেকে সিইউ2 প্লাস, যদি এটা চেঞ্জ করো সিইউ2 প্লাস থেকে সিইউ, ও আচ্ছা আচ্ছা এখানে বলতে যাচ্ছ না না, কজ তুমি তো এখানে এই মানটাই বসাবা, সো এই ক্ষেত্রে কিন্তু ভুল না। আচ্ছা বাই দ্য ওয়ে এখানে কোনটাই ভুল না, দেখেন বুঝেন কিনা, ইভেন লাস্টেরটাও ভুল না। লাস্টেরটাতে হচ্ছে খেয়াল করো, অ্যানোডে আমি বললাম কি অ্যাকর্ডিং টু এই ইকুয়েশন অনুযায়ী, রেফারেন্স ইকুয়েশন অনুযায়ী যে ভাইয়া অ্যানোড যেটা হবে সেটার জন্য আমি জারণ মান বসাবো। এটা তো অ্যানোড রাইট। টিন, এই যে এখানে টিনের জারণ হচ্ছে, দেখো টিনের জারণ হচ্ছে, তাহলে টিনের জারণ মান বসাই তবে। বাট দেখো তো এটা কি জারণ মান না বিজারণ মান? এই যে অংশটা SN2 প্লাস থেকে SN হচ্ছে, তাহলে এটা বিজারণ হচ্ছে। তাহলে অ্যানোডে যদি আমি বিজারণ মান বসাই তাহলে সাইন চেঞ্জ হয়ে যাবে ইকুয়েশনে, এই যে এখানে ইকুয়েশনে সাইন চেঞ্জ হয়েছে। আই হোপ এটা তোমরা সবাই জানো। তো ম্যাথটা দুই ভাবে করা যায়, এক এই বক্সটাকে ফিক্স রেখে, অথবা এই 4 নাম্বার অপশনের মতো বক্স ফিক্স না রেখে অপশনের মতো দুইটাই ক্যাথোড মাইনাস অ্যানোড। বাই দ্য ওয়ে ক্যাথোড মাইনাস অ্যানোড কখন হয়? যদি দুইটাই বিজারণ মান নেই, আর যদি আমি দুইটাই জারণ মান নেই তখন হবে অ্যানোড মাইনাস ক্যাথোড। আচ্ছা, আই হোপ এটা আমরা পারবো। আরেকটা কথা, এই ইনোড সেলের মান যদি হচ্ছে পজিটিভ আসে তাহলে কি বিক্রিয়া স্বতঃস্ফূর্ত, রাইট? আমরা সবাই জানি তো ইনোড সেল পজিটিভ আসলে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত, ইনোড সেল নেগেটিভ আসলে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত না। আচ্ছা, এখানে আরেকটা কথা আমাকে বলেন যে পাত্রের যে ম্যাথ গুলো থাকে, যে একটা পাত্রে আর একটা দ্রবণ রাখা যাবে কিনা, এই সকল ম্যাথে অ্যানোড কোনটা হবে? মানে পাত্রের ম্যাথ গুলাতে যে এই পাত্রে এটা রাখা যাবে কি যাবে না, পাত্রের ম্যাথ গুলাতে অ্যানোড কে হবে? উপরেরটা। পারফেক্ট, পাত্র। থ্যাংক ইউ। তো পাত্রের ম্যাথ গুলাতে পাত্র রাখতে হবে অ্যানোড। আচ্ছা, আপনাদের একটা হোমওয়ার্ক, পাত্রের ম্যাথ গুলাতে আমি যদি পাত্রকে ক্যাথোড ধরে ম্যাথ করি এবং সেক্ষেত্রে যদি আমার পজিটিভ আসে, মিন্স বিক্রিয়া যদি হয়, তাহলে কি আমি পাত্রে রাখতে পারবো? খেয়াল করো, পাত্রের ম্যাথে পাত্রকে ক্যাথোড ধরে ইনোড সেলের মান যদি পজিটিভ আসে মানে তো বিক্রিয়া হবে, তো সেক্ষেত্রে কি আমি পাত্রে ওই দ্রব্যটা রাখতে পারবো? পাত্রে রাখলে বিক্রিয়া হবে ভাইয়া? এনিওয়ান? পারবো মানে পারবো। পাত্র তো কিভাবে সম্ভব? কথাটা আবার শোনো, খাতা থাকলে লিখে নাও। পাত্রের ম্যাথ গুলোতে পাত্রকে ক্যাথোড ধরে ইনোড সেল পজিটিভ আসলেও পাত্রে রাখা যাবে। এটা হোমওয়ার্ক রইল, যদি প্রবলেম হয় গ্রুপে বলো, আমি বলে দিব না। আবার বলি, পাত্রের ম্যাথে পাত্রকে ক্যাথোড ধরে ইনোড সেল পজিটিভ আসলেও পাত্রে রাখা যাবে। চিন্তা করো, আর এটা আমি অলরেডি ক্লাসে বলে দিছি এটা অ্যান্সার কি হবে। আচ্ছা, আমরা একটু ফার্স্ট যাই।
দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে তো না? জি জি ভাই। ভাই, দেখা যায়। আচ্ছা একটু জুম করি না হয়। দেখো সেই কোশ্চেনটা দেখো, এটা হচ্ছে তোমাদের ধাতু সূক্ষ্মতা সিরিজের অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন। সো কয়েকটা অর্ধকোষ বিক্রিয়ার হচ্ছে ইনর সেলের মান গিভেন। এই তথ্যের সাপেক্ষে নিচের কোনটা ভুল বলেন তো? সময় 1 মিনিট। এটা প্রত্যেককে অ্যান্সার করতে হবে। আপনারা এখন এক্সিস্টিং আছেন 9 জন। দেখেন প্রথমটা বলছে কেবলমাত্র দুটি ধাতু, মানে এখানে যে কয়টা ধাতু আছে, এখানে ধাতু আছে কয়টা? আই হোপ 4টা। সো 4টা ধাতুর মধ্যে বলতেছে যে 2টা ধাতু অ্যাসিড থেকে হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করতে পারবে। এটা কি ঠিক না ভুল? ঠিক ভাই। সো সক্রেটিস সিরিজে হাইড্রোজেনের উপরে যারা থাকে তারাই হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে, রাইট? কেন পারে? কজ ইনার সেল পজিটিভ হয়। আচ্ছা 2 নাম্বার এজি প্লাস। বাই দ্য ওয়ে এজি প্লাস একটা শক্তিশালী জারক, বলেন জি কেউ ভাই, কি কেন বলতে গ্রহণ পারবা করে তো? হোয়াট ইজ জারক বা অক্সিডাইজিং এজেন্ট? জারক মানে কি, বা কাদেরকে আমরা জারক বলি, বা জারক কি করে? ইলেকট্রন গ্রহণ করে। একটা যৌগ কি কাজ করলে আমি সেই যৌগকে জারক বলতে পারবো? ইলেকট্রন গ্রহণ করলে। আচ্ছা একজন বলছে ই, আর কেউ? দেখেন এই 5টা অপশন বলতে কি বোঝাচ্ছে সেটা আমি কিন্তু এই ব্যাখ্যার মধ্যে লিখে দিয়েছি, যে আসলে তোমরা বুঝবা কেমনে যে কোনটার অ্যাপ্রোচ কি হবে। So, একজনই বলছো, বাকিটা বাকিটা কি? ই ভাই। প্রবলেম হইলে এগুলাতে যদি প্রবলেম হয় তোমরা এখানে ফোকাস করতে পারো। কি হবে? বলতে ভাই, ম্যাগনেসিয়াম জাতীয় তো ভাই পারতো না, কপার সালফেট দেবো কি কপার ডে H2 উপর থেকে H2 এর আর উপর কেউ থেকে কিছু কারণ বলবে না ওগুলো তাই তো? হাইড্রোজেন আচ্ছা দেখেন সবগুলাই ঠিক, কোনোটা ভুল নাই, তাহলে অ্যান্সার হচ্ছে এফ, নান। অপশন ছিল, কোশ্চেন ছিল যে কোনটা ভুল, সো কোনোটাই ভুল না। আর এটাও পুরোটা সক্রিয়তা সিরিজই, সক্রিয়তা সিরিজ যেটা ছিল যে উপরের ধাতু সক্রিয়তা সিরিজ অনুযায়ী উপরের কোন ধাতু নিচের কোন ধাতুকে যে কোনো যৌগ থেকে ডিসপ্লেস করতে পারে বা রিপ্লেস করতে পারে বা প্রতিস্থাপিত করতে পারে, সেই কথাটাই হচ্ছে প্রযোজ্য। আর এখানে যে কোশ্চেনটা ছিল যে হোয়াট ইজ জারক, এই যে দেখেন হোয়াট ইজ জারক। জারক কি প্রশান্ত? জারক কি? জি ভাই, ইলেকট্রন যে গ্রহণ করবো। শুনে জানেন বে কথা। আচ্ছা দেখেন যে সকল যৌগ বা আয়ন অন্য কারোর জারণ ঘটায় তাকে জারক বলে। সহজ ভাষায় জারক অন্যকে জারিত করে, জারক অন্যজনকে জারিত করে, জারক অন্যের জারণ ঘটায়। তাহলে নিজে কি হয়? জারক নিজে কি হয়? নিজে বিজারিত হয়। বিজারিত। সো জারক নিজে বিজারিত হয় বাট অন্যের জারণ ঘটায়। এটাকে আপনারা এভাবে মনে রাখতে পারেন। আমি সবসময় যেটা উদাহরণ দেই যে প্রতারক, সে তুমি যদি তোমার কোনো ফ্রেন্ডকে বলো যে ভাইয়া আমার এই ফ্রেন্ড হচ্ছে প্রতারক, কথাটার মানে কি? ধরো তোমরা কেউ যদি আমাকে প্রতারক বলো, সে
আমি হইলাম যে আমি আমাকে কেউ বলা প্রতারক, তাহলে কি কথাটা এরকম যে আমি আমার সাথে প্রতারণা করি বলে আমি প্রতারক না? রাইট? আমি আমার সাথে যা ইচ্ছা প্রতারণা করতে পারি, তাতে তো তোমাদের কিছু যায় আসবে না। আমি যদি তোমাদের সাথে প্রতারণা করি তখন তোমরা প্রতারক বলবা, ঠিক কিনা? তো জি ভাই। কথাটা এই জায়গায়। জারক আমরা তখনই বলি যদি সে অন্যকে জারিত করে। প্রতারক অন্যকে প্রতারিত করে। প্রতারক অন্যকে প্রতারিত করে, জারক অন্যকে জারিত করে, বিচারক অন্যকে বিচারিত করে। তাহলে প্রতারক যদি অন্যকে প্রতারিত করে নিজে লাভ হয়, সো জারক অন্যকে জারিত করলে নিজে বিচারিত হয়, বিচারক অন্যকে বিচারিত করলে নিজে জারিত হয়। আই হোপ তোমরা বুঝতে পারছো। আর হোয়াট ইজ জারণ বিচারণ? জারণ মানে ইলেকট্রন ত্যাগ করা, বিচারণ মানে ইলেকট্রন গ্রহণ। ভাই ই নাম্বার অপশনটা কি রকম বলতে? হ্যাঁ বলো। ভাই আগের ই নাম্বার অপশনটা মানে প্রবলেম 4 এর ই নাম্বার অপশনটা, হ্যাঁ প্রবলেম 4 যেটা দিছলা মানে এর আচ্ছা ই নাম্বার আচ্ছা অপশনটা কি আচ্ছা রকম? আচ্ছা আচ্ছা আচ্ছা। ধরো প্রবলেম 4, রাইট? আগের পেজটা ভাই। হ্যাঁ দেখা যাচ্ছে। জি ভাই। সো দেখো ইতে এই চারটা বিক্রয় তো হয় না? চারটা বিক্রয় তো ফিজাবল। ভাই ম্যাগনেসিয়াম ধাতু তো উপরে না, কপার। ম্যাগনেসিয়াম ধাতু তো অনেক উপরে। কপার হাইড্রোজেনের নিচে, খেয়াল করো। জিঙ্ক সিলভার হাইড্রোজেনের নিচে। সো ম্যাগনেসিয়াম যদি জি ভাই। কপার আর সিলভার হচ্ছে হাইড্রোজেনের নিচে, সো ম্যাগনেসিয়াম যদি সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তাহলে তো বাকি দুটোর সাথে অবশ্যই করবে। দেন কথা আসে জিঙ্ক সালফেটের সাথে। জিঙ্ক হচ্ছে মধ্যম সক্রিয় ধাতু, বাট ম্যাগনেসিয়াম হচ্ছে অধিক সক্রিয় ধাতু। সো স্বাভাবিক ব্যাপার, ম্যাগনেসিয়াম অবশ্যই জিঙ্ক সালফেট থেকে জিঙ্ককে তাড়াই দিতে পারবে। জি ভাই। বুঝছো? আচ্ছা পিডিএফ না থাকতে প্যারা। দেখো কোশ্চেন 5, এটাও কুয়েটের কোশ্চেন। একটি একযোজী আয়নের বাহিত চার্জের পরিমাণ কত বলো? টেন ইনভার্স কত? বলো প্রবলেম 5। বাই দ্য ওয়ে এখানে কিন্তু বলা হয় না ক্যাটায়ন আর অ্যানায়ন। 96,500। আচ্ছা কোশ্চেন ভালো করে পড়ো তোমরা। তোমাদের আমি জানি না ফিজিক্স আর ম্যাথে কি অবস্থা, বাট কেমিস্ট্রিতে তোমরা সি যে স্যার। অ্যান্সার দিতেছো। অপশন অপশন সি। হ্যাঁ এখন ঠিক আছে, তোমরা কেমিস্ট্রির যে অ্যান্সার তোমরা দিচ্ছ বিগত বছরে আসা কোশ্চেনে এখানে কি বলছে যে 1 মোল। কোশ্চেনটা দেখেন, কোশ্চেনে বলছে একটা একযোজী আয়ন মানে একটা Na প্লাস অথবা একটা Cl মাইনাস অথবা একটা NO3 মাইনাস। সি হবে, হ্যাঁ অ্যান্সার সি। বুঝছো তো? তার মানে হচ্ছে জি 1 মোলের জি ভাই। জন্য হচ্ছে 96,500, তাহলে একটার জন্য কত হবে? অ্যাভোগাড্রো 6.02 নাম্বার and দিয়ে 10% to the 96,500 কে ভাগ দিতে হবে। হ্যাঁ পারফেক্ট, পাবো এটা সি অ্যান্সার। সেগুলো খেয়াল রাখবা এই ভুলগুলো যেন না হয়। বাই দ্য ওয়ে এখন আসলে প্রবলেম 6, খুব মজার কোশ্চেন, মেডিকেলের কোশ্চেন। বলো অ্যান্সার কি? উত্তর তো বলেই দিছি, নিজের কাছে অনার্স থাকো, উত্তর দেখবা না, অ্যান্সার বলো। ভাই না 2 মোল তো দেখিয়ে রো ভাই 27,500। ভাই তো এটা কোনো কোনো তোমাদের গাইডে ভুল আছে, বলো। ভাই 2 মোল তো ইলেকট্রন আইছে তো ভাই, তাহলে 2 মোল হইলে 97,500 দিয়ে গুণ হইব দিবি। মিলে কোনোটার সাথে?
96,500 ইন্টু 2 কত আসে? 193000। 193,000 আছে 000? নাই ভাই, তাহলে অ্যান্সার কি? নাই। ব্ল্যাঙ্ক। সেই ব্যাপারগুলো মাথায় রাখেন, প্রিন্টিং মিস্টেকের জন্য অ্যান্সার ব্ল্যাঙ্ক হয়েছে, রাইট? আচ্ছা দেখেন, বাট এটা বোঝানোর জন্য। সো এটা অ্যান্সার কিন্তু এটা না, এটা না কিন্তু। সেই আই হোপ এই ব্যাখ্যাটা তোমরা বুঝছো যে জি ভাই, হাইড্রোজেন 2টি ইলেকট্রন ত্যাগ করলে 2টি H+ হয়। এখন হাফ O2 মানে বুঝো তো না? না, হাফ O2 মানে হচ্ছে যে ভাইয়া একটা অক্সিজেন পরমাণু। হাফ O2 মানে হচ্ছে একটা অক্সিজেন পরমাণু। সো একটা অক্সিজেন পরমাণু 2টি ইলেকট্রন গ্রহণ করলে অক্সাইড আয়ন হয়। H+ আর O2- মিলে হচ্ছে পানি তৈরি করে। তার মানে ইলেকট্রন আদান প্রদান ঘটছে 2টা, আর 2টি ইলেকট্রন আদান প্রদান ঘটছে মানে হচ্ছে আমি এভাবে বলতে পারি 2 মোল ইলেকট্রন আদান প্রদান ঘটছে। 2টা ইলেকট্রন মানে 2 মোল ইলেকট্রন। আর যত মোল ইলেকট্রন এক্সচেঞ্জ হবে তত ফ্যারাডে বিদ্যুৎ লাগে। শেষ কথা। এই যে দেখো, 1 মোল ইলেকট্রনের চার্জ মানে 1 ফ্যারাডে বিদ্যুৎ। তাহলে 2 মোল ইলেকট্রনের চার্জকে আমি কি বলবো? 2 ফ্যারাডে বিদ্যুৎ। ঠিক আছে? ওটা দিয়ে দেখছি, ওটা সার্চ করে দিছি। ঠিক আছে তো না? জি ভাই, জি ভাই। দেখা যায়। জি ভাই, প্রবলেম 7টা পড়েন, প্রবলেম 7। এই ম্যাথ অর্ধেক কে দেখা কে যায় ভাই, করছো? বেশি জুম হয়ে গেছে। বেশি জুম হয়ে গেছে ঠিক আছে, এখন ঠিক আছে, এখন। ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ, কোশ্চেনটা আগে পড়েন, পরে বলেন যে এই ম্যাথটা কে কে করছেন আগে। এই ধরনের ম্যাথ তোমাদের বইতে আছে, গুহতে আছে। কেউ কি করছেন? না ভাই, এনিওয়ান? কেউ না? এটা কিন্তু আমি তোমাদের ইয়ার বাইরে থেকে দেই নাই, মানে তোমাদের ইন্টারের সিলেবাসের বাইরে থেকে দেই নাই। পরেরটা সিলেবাসের বাইরে, বাট এটা সিলেবাসের বাইরে না, এটা তোমাদের বইতেই আছে। ডেটাগুলো ডিফারেন্ট। কেউ করো নাই? আচ্ছা, না ভাই, করছো কি হাজার না না করবো। করছো সমস্যা না। অ্যাপ্রোচ কি হবে বলো? কি বলা আছে দেখেন, একটি লেড সঞ্চয়ী কোষ, তাই তো? একটি লেড সঞ্চয়ী কোষের ডিসচার্জের সময়, তার মানে কি ডিসচার্জের সময় মানে হচ্ছে লেড স্টোরেজ ব্যাটারিটা যখন আমাকে বিদ্যুৎ দিচ্ছে, তার মানে সে তখন হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। আচ্ছা, ইলেকট্রোকেমিক্যাল সেল, নট তড়িৎ বিশ্লেষ্য। তো ডিসচার্জের সময় H2SO4 এর ঘনমাত্রা হ্রাস পায়। আমরা শুরুতে বলছিলাম একবার যে H2SO4 এর ঘনত্ব হ্রাস পায়, তাহলে ঘনত্ব 1.294 থেকে চেঞ্জ হয়ে 1.139 হইলো। আচ্ছা, এবং এই দুইটা ইন্ডিভিজুয়াল ঘনত্বের ক্ষেত্রে দ্রবণে H2SO4 এর পরিমাণ W/W বেসিসে দেওয়া আছে। আই হোপ তোমরা বোঝো না, 39% W/W বেসিস আর 20% W/W। এটা আমাকে একজন বলতো যে সালফিউরিক অ্যাসিড এর ঘনমাত্রা 20% W/W, কথাটার মানে কি? 100 গ্রাম সালফিউরিক অ্যাসিড 39 গ্রাম আছে। আরেকবার বলেন। 100 গ্রাম মানে দ্রবণের মধ্যে 39 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে। হ্যাঁ সেটা, 100 গ্রাম দ্রবণে 39 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে। প্লাস W/W এইরকম পার্সেন্ট বা এরকম রেশিও যখন থাকে, উপরেরটাকে আমরা বলি লবকে আমরা বলি দ্রব, আর হরকে আমরা বলি হচ্ছে দ্রবণ। আচ্ছা, দেন আমাকে বলছে যে ব্যাটারির মধ্যে যদি 4.5 লিটার থাকে, 4.5 লিটার অ্যাসিড আছে, এবং আরেকটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, ডিসচার্জের সময় যদি আয়তনের কোনো পরিবর্তন না ঘটে, আয়তন কনস্ট্যান্ট, যদি আয়তনের পরিবর্তন না ঘটে, তাহলে এটা ব্যবহারের সময় মিন্স ডিসচার্জ হওয়ার সময় কত এম্পিয়ার আওয়ার বিদ্যুৎ উৎপন্ন হয়। আচ্ছা, এটা আগে, এখন এখানে অনেকগুলো কথা। এটা আমাকে বলো তো, হোয়াট ইজ এম্পিয়ার আওয়ার? এটা দিয়ে কি বুঝাচ্ছে? এটা সম্পর্কে তোমাদের আইডিয়া আছে তো না, এম্পিয়ার আওয়ার?
না ভাই। আচ্ছা, তোমাদের কারা কারা হচ্ছে ইয়া ইউজ করো, কি বলে, অ্যান্ড্রয়েড তো সবাই ইউজ করতেছো অবশ্যই। পাওয়ার ব্যাংক কাদের কাদের আছে? সবার আছে পাওয়ার ব্যাংক? নাই স্যার আমার। আচ্ছা আচ্ছা, একজনের নাই, তাহলে বাকিদের আছে। সো যাদের আছে এরা যখন পাওয়ার ব্যাংক আপনারা কিনছিলেন, আপনারা কি নিয়ে দেখে কিনছিলেন? এমএএইচ না? কত এমএএইচ? 10,000 এমএএইচ না 20,000 এমএএইচ, ঠিক না? হ্যাঁ, এটা এমএস দেখে কিনতে। ওর তোমরা যখন মোবাইলের স্পেসিফিকেশন চেক করো, যে নতুন সেট যখন তোমার সামনে কিনবা, সামনে ঈদ আসতেছে, কেউ যদি মোবাইল সেট কিনো, এই হ্যাঁ এমএএইচ টা তোমরা চেক করো। যত জি তোমরা এটা জানো জি ভাই। যে এমএএইচ যত বেশি হয় ব্যাটারি ব্যাকআপ তত বেশি দিবে, তাই না? হ্যাঁ, তো হোয়াট ইজ এমএএইচ? হোয়াট ইজ এমএএইচ দেখেন। সো 1 মিলি এম্পিয়ার, মিলি এম্পিয়ার আওয়ার। আওয়ার, মিলি এম্পিয়ার আওয়ার। সো দেখেন, এটা মানে হচ্ছে 1 মিলি এম্পিয়ার মানে হচ্ছে 1 ইন্টু 10⁻³ এম্পিয়ার ইন্টু 1 আওয়ার, আর 1 ঘন্টা মানে কি 3600 সেকেন্ড, রাইট? তাহলে তুমি গুণ দাও 10⁻³ তার মানে তুমি পাচ্ছ হচ্ছে 3.6 এম্পিয়ার সেকেন্ড। আর এম্পিয়ার সেকেন্ডকে আমরা কি বলি? কুলম বলি না? জি ভাই। Q সমান IT না? জি ভাই। জি ভাই। তাহলে আই মানে হচ্ছে এম্পিয়ার, টি মানে হচ্ছে সেকেন্ড ইউনিটে রাখতে হয়, তাহলে এম্পিয়ার ইনটু সেকেন্ড মানে হচ্ছে কিউ, কুলম। তাহলে দেখো 1 মিলি এম্পিয়ার আওয়ার মানে হচ্ছে 3.6 কুলম। জি ভাই। তাহলে মিলি এম্পিয়ার আওয়ার যখন তোমরা ইউজ করো, এটা আলটিমেটলি তোমরা কি বলতেছো? চার্জ, কিউ এর মান বলতেছো। বুঝে যায়? এই যে কিউ, চার্জের মান, কতটুকু চার্জ ধারণ করতে পারে, এটাই তোমরা বলো। যে মোবাইলের ব্যাটারি বা যে পাওয়ার ব্যাংক যত বেশি চার্জ ধারণ করতে পারে, স্বাভাবিক হিসাব ক্যাপাসিটরের কনসেপ্ট থেকে সে তত বেশি তোমাকে ব্যাকআপ দিবে, ঠিক কিনা? জি ভাই। আচ্ছা, সো যদি এটা হয় তাহলে ওইটা ছিল মিলি এম্পিয়ার আওয়ার। সো ওই মিলি এম্পিয়ার থেকে আমি এম্পিয়ার আওয়ার বলতে পারি। মিলিটা যদি আমি এম্পিয়ারে নিয়ে আসি, তাহলে এম্পিয়ার আওয়ার আসলে কি বুঝেছি? কিউ এর মান, চার্জ। বুঝে গেল তো এই কথাটা, রাইট? বাট জি ভাই। এখন আরেকটা কথা, আমরা কিউ বলতে বুঝি 1 কুলম। সো মনে রাখবা 1 কুলমকে ভেঙে আমরা লিখতে পারি এম্পিয়ার সেকেন্ড। 1 কুলম যেই কথা, এম্পিয়ার সেকেন্ড একই কথা। সো এই এম্পিয়ার সেকেন্ডকে ভেঙে যদি আমি এম্পিয়ার আওয়ারে নিয়ে যাই অথবা মিলি এম্পিয়ার আওয়ারে নিয়ে যাই, তখন আমরা এটা পাবো। আচ্ছা, আমরা ম্যাথটা দেখি। দেখেন, ম্যাথ অনেক ইজি, দেখা যাচ্ছে তো না? জি ভাই। দেখো, সো দেখো ফার্স্টে আমি কি করলাম, ফার্স্টে যেটা করলাম সেটা হচ্ছে ডিসচার্জের আগে, মানে ডিসচার্জ হওয়ার আগে, মিন্স আমার ইউপিএসটা কারেন্ট যাওয়ার পর কাজ করার আগ মুহূর্তে, মিন্স তড়িৎ রাসায়নিক কোষ হওয়ার আগ মুহূর্তে দ্রবণের ভর বের করলাম। দ্রবণের ভর কেমনে বের করলাম? দেখো, এটা হচ্ছে আমরা জানি যে আয়তন মানে আয়তন সরি, আমরা জানি ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন, রাইট? তাহলে এখান থেকে ভর কত আসবে? আয়তন ইন্টু ঘনত্ব, ঠিক কি না? জি ভাই। সো এখন দেখো, সো আমি ভর বের করতেছি, আয়তন ইন্টু ঘনত্ব, এটা হচ্ছে গিয়ে আয়তন আর এটা হচ্ছে গিয়ে ঘনত্ব। ঘনত্ব কোন এককে দেওয়া? গ্রাম পার এমএল এককে দেওয়া। তাহলে আমাকে আয়তন অবশ্যই এমএল এ নিতে হবে। সো আমাকে বলো 3.5 লিটার মানে কি? 3500 ml না? ঠিক তো? 1 লিটার মানে 1000 ml, 1000 দিয়ে গুণ করছো। আচ্ছা, তাহলে তুমি এখানে পাইলা হচ্ছে দ্রবণের ভর ডিসচার্জের আগ মুহূর্তে। এবং যেহেতু আমাদের ক্ষেত্রে দেওয়া আছে যে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা 39% W/W বেসিসে, তার মানে কি 39/100। এখন খেয়াল করো, এই যে আমি যখন বললাম 39 গ্রাম বাই 100 গ্রাম, এখানে এই 100 গ্রামটা কি আসলে? দ্রবণের ভর। আর এই 39 গ্রামটা কি? H2SO4 এর ভর।
এটার সাথে যদি আমি দ্রবণের ভর গুণ করি তাহলে দ্রবণ দ্রবণ কাটাকাটি গিয়ে যা থাকবে সেটা H2SO4 না? জি ভাই। এটা বুঝছো তো সবাই, রাইট? সিম্পল হিসাব, ঐকিক দিয়েও তুমি চাইলে করতে পারো। আচ্ছা, তো আমি কি করলাম, এখানে সালফিউরিক অ্যাসিডের ভর এইভাবে বের করলাম, এই যে পাইলাম। দেন কি করলাম, ডিসচার্জের পরে দ্রবণের ভর বের করলাম। সো দ্রবণের আয়তনের সাথে হচ্ছে ঘনত্ব গুণ করলাম, আগে ভর নিলাম, দেন এই ভরের 20% হচ্ছে H2SO4 এর ভর। দেন কি করলাম, H2SO4 এর ভরের পার্থক্য বের করলাম, ঠিক তো? জি ভাই। তার মানে কি করলাম আলটিমেটলি, দেখো এই অংশটুকুতে যদি বলো যে ভাই কেমিস্ট্রি রেসপেক্টে আমি কি করছি, এক কথায় এখানে আমি যেটা করছি সেটা হচ্ছে একটা যৌগের ঘনত্বের পার্থক্য থেকে ভরের পার্থক্য কনভার্ট করছি। বুঝা গেছে কথাটা? একটা যৌগের ঘনত্বের পার্থক্য দেওয়া ছিল যে ঘনত্ব এত থেকে এত হয়েছে, ওটাকে কনভার্ট করে আমি ভরে কনভার্ট করে বললাম যে ভাইয়া ভর আসলে এত থেকে এত হয়েছে। ঠিক আছে, কোশ্চেনে ছিল ঘনত্বের পার্থক্য, আমরা বের করলাম ভরের পার্থক্য। এখন দেখো আমরা এটাও জানি W=ZQ, রাইট? জি ভাই। আচ্ছা, কিউ মানে হচ্ছে আইটি, আর বাই দ্য ওয়ে কিউ আমাকে বেরি করতে হবে, সো আইটি তে ভাঙার দরকার নাই। আর হোয়াট ইজ জেড? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তাই না? জেড মানে হচ্ছে, ভাই। আমি এভাবে মনে রাখি, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক মানে হচ্ছে মেটাল আয়রন, এম দিয়ে মেটাল, আর আয়রনের সংকেত এফ ই না, এফ ই দিয়ে আমি আয়রন চিন্তা করি, যেখানে এফ মানে হচ্ছে 96,500, ই মানে হচ্ছে গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা, এটা মনে রাখো। ই মানে হচ্ছে গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা। আর তোমাদের মধ্যে যারা তড়িৎ রসায়ন না, পরিমাণগত রসায়নের তুল্য সংখ্যাটা বোঝো, তুল্য সংখ্যা ক্লিয়ার তো না? তোমাদের জি মধ্যে ভাই। যারা তুল্য সংখ্যাটা ভালো করে বোঝো, এই ই মানে হচ্ছে তুল্য সংখ্যা, সো এফ মানে হচ্ছে ফ্যারাডে ধ্রুবক, এই ই দিয়ে বোঝাচ্ছে তুল্য সংখ্যা অর গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা, আর এম মানে আণবিক ভর। সো আণবিক ভরকে 96,500 এবং তুল্য সংখ্যা দিয়ে ভাগ করলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক পাওয়া যায়। আচ্ছা দেখো, তোমাদের কাছে একটা হোমওয়ার্ক, H2SO4 এর তুল্য সংখ্যা কত? 2 ভাই। এটা হোমওয়ার্ক না, এটা এখন বলবা। H2SO4 এর তুল্য সংখ্যা কত? 2। 2 স্বাভাবিক অবস্থায়, তাই তো? কেন 2? কেন 2? মানে ভাই যত মূল এ ইও দেওয়ার আগে তা H প্লাস দেয় এ অ্যাসিড যখন হিসাবে। এইচ প্লাস দিব ভাই, বলতে আচ্ছা, বলতে খার দ্বারা প্রশমিত হইব, যত মূল খার দ্বারা প্রশমিত হইব ঠিক তো? ওটা বুঝে মানে ঠিক। সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন হ্যাঁ জি ভাই। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তোমাদের হোমওয়ার্ক যেটা, এটা এটা খাতায় নোট ডাউন করে না, এটা আমি লিখি না এখানে, খাতা থাকবে অবশ্যই এটা নোট ডাউন করে, এটা মাস্ট করবা, মাস্ট করবে এবং গ্রুপে এটা অ্যান্সার দিবা। সেটা হচ্ছে যে ভাইয়া লেড স্টোরেজ ব্যাটারিতে H2SO4 এর তুল্য সংখ্যা 1 কেমনে হয়? এই যে দেখেন 1, এর ভ্যালু হচ্ছে 1। সো তোমাদের কাছে আমার হোমওয়ার্ক রইলো, লেড স্টোরেজ ব্যাটারিতে H2SO4 এর তুল্য সংখ্যা 1 কেন? এটা কিন্তু 2 না, 2 হইলে অ্যান্সার ভুল হবে। এইখানে হচ্ছে কেমিস্ট্রি বা এইখানে হচ্ছে বেসিক বুঝার জিনিস। আচ্ছা, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, না পারলে অবশ্যই গ্রুপে পোস্ট করবা। সো এখন দেখো আমি সবগুলো মান বসাইলাম এখানে, আণবিক ভর 98 জানো সালফিউরিক অ্যাসিডের, এখান থেকে হচ্ছে ভরের পার্থক্য বসাইলা। কিউ যেটা পাবা সেটা কি কুলম্বে পাবা না কুলম্ব সামথিং, ঠিক কি না? জি ভাই। হ্যাঁ, আর কুলম্ব মানে কি? এম্পিয়ার সেকেন্ড, এই যে এম্পিয়ার সেকেন্ড, এম্পিয়ার সেকেন্ড। আবার আমরা জানি 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, সো এটা যদি তুমি মাল্টিপ্লাই করো, দেখো সেকেন্ড সেকেন্ড কাটা যায়, তাহলে তখন কি থাকে? এম্পিয়ার আওয়ার। সো 3600 দিয়ে ভাগ দিলে তুমি এম্পিয়ার আওয়ার পেয়ে যাচ্ছ, শেষ অ্যান্সার। পারা যাবে? জি ভাই। আচ্ছা, প্রবলেম এইটা দেখেন, আমি ইচ্ছা করে আজকে ওই কোশ্চেন গুলো রাখি নাই, জাস্ট এই প্রশ্ন তোমার জন্য। তুমি এটা বলার পর দেখবা, নেক্সট ক্লাসে দেখবা যে কি কোশ্চেন আমি আজকে স্কিপ করছি। আর নেক্সট ক্লাসে অবশ্যই ভালো করে চ্যাপ্টারটা দেখে এসো, আর স্পেসিফিক্যালি বলতেছি নার্সটা সমীকরণের অ্যাপ্লিকেশন গুলো দেখে এসো, বিকজ তড়িৎ রসায়ন তোমরা নতুন করে দেখবা নেক্সট লেকচারে। আচ্ছা, কোশ্চেন 8টা পড়েন। সো তুমি যদি আমাকে বলো যে ভাইয়া আজকে লেকচারের মধ্যে আমার নিজের ফেভারিট কোশ্চেন হচ্ছে কোশ্চেন 8, বাকি সব ফাও। বাট কোশ্চেন 8 কখনো আসবে না তোমাদের,
বেসিকটা ক্লিয়ার হবে। আর কোশ্চেন 7 পর্যন্ত যা ছিল এগুলো হচ্ছে বোর্ড অ্যাজ ওয়েল এজ হচ্ছে অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। কোশ্চেন বুঝছো? যেটা একটা অর্ধকোষ বিক্রিয়া, বিজারণ অর্ধকোষ বিক্রিয়া। সো এই অর্ধকোষ বিক্রিয়াতে H প্লাস আয়নের ঘনমাত্রা যদি আমি 100 গুণ হ্রাস করি, মানে 100 গুণ কমায় দেই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এবং এটা হচ্ছে আই হোপ তোমরা এটাও জানো যে 25 ডিগ্রি তাপমাত্রাকে স্ট্যান্ডার্ড কন্ডিশন ধরা হয় কোষের ক্ষেত্রে, তাই না? জি ভাই। হ্যাঁ, যদি করা হয় তাহলে হচ্ছে এই কোষ বিক্রিয়াতে বা এই কোষটির বা এই অর্ধকোষটির জারণ ক্ষমতার কি চেঞ্জ আসবে? সামথিং মিলিভোল্ট বৃদ্ধি পাবে না সামথিং মিলিভোল্ট হ্রাস পাবে? কোনো আইডিয়া কিভাবে অ্যাপ্রোচ করব? বলেন, কোনো আইডিয়া? জানি না ভাই। কোনো আইডিয়া নাই? আচ্ছা, তাহলে এটা বলো, কোশ্চেনটা দেখে কি যে মনে হচ্ছে না টাফ মনে হচ্ছে? প্রশ্নটা ভাই বুঝছিও না। কি কোশ্চেন বুঝো নাই? হাইড্রোজেন আচ্ছা, আয়নের আমি- ঘনমাত্রা কমলে 100 জারণ গুণ কমলে, ক্ষমতার হ্যাঁ, লগে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি 100 গুণ হ্রাস করা হয় তাহলে এই অর্ধকোষ বিক্রিয়াটার বিজারণ বিভব কত? যেহেতু এটা বিজারণ বিক্রিয়া, তো এই অর্ধকোষ বিক্রিয়ার বিজারণ বিভব কত? যাও আরো সিম্পলিফাই করলাম, জারণ ক্ষমতা মানে হচ্ছে বিজারণ বিভব বের করা। তো এই অর্ধকোষের বিজারণ বিভব বের করতে হবে। এখন তোমার কোশ্চেন আসতে পারে, ভাইয়া যে এইটারই তো দেওয়া নাই, দেখো এটার ইনার্সিয়াল দেওয়া আছে বা এই রিডাকশন ভ্যালু দেওয়া আছে? না ভাই। কোনো বিজারণ বিভবের মান দিছে? না ভাই। না, দেয় নাই। ম্যাথ কি করা যাবে তাহলে? তো অনুপাতই করা লাগবে। পারফেক্ট, পারফেক্ট। দেখেন, দেখেন খুব ইজি, টেনশন নিয়েন না। সো শুরুতে লেকচারটা ছিল এই ফ্লেভারের, সো এই ফ্লেভার থেকে হচ্ছে তোমরা আজকে ফ্লেভার পাইছো। তার মানে কোশ্চেন যেগুলো দেখছো এগুলো শুরুতে ছিল না। আচ্ছা, নেক্সট লেকচারে দেখো, সমস্যা নাই। সো দেখো, ফার্স্টে কি এই বিজারণ অর্ধবিক্রিয়াটা, ওকে কোশ্চেনে গিভেন। আর বাই দ্য ওয়ে, এটা তোমরা পারো তো না এরকম অর্ধবিক্রিয়া সমতাকরণ? বোর্ডের জন্য ভেরি ইম্পর্টেন্ট। এখন দেখো, এই অর্ধবিক্রিয়ার ক্ষেত্রে যদি আমি নান্সড অ্যাপ্লাই করি, নান্সড মনে আছে তো না? যদি এই যে দেখো তো নান্সড অ্যাপ্লাই করি, দেখো তো এটা বুঝো কিনা এই লাইনটা, এই বক্সটা, এই বক্সটাতে কারো সমস্যা আছে? দেখো এখানে কিন্তু আমি ই সেল বলতে পারবো না। দেখো কেউ যদি বলো এটা হচ্ছে ভাইয়া ই সেল, ভুল, বিকজ এটা অর্ধকোষ। সেল মানে কি, জারণ বিজারণ একসাথে ঘটে, আর যেহেতু এটা অর্ধকোষ এখানে শুধু জারণ বা শুধু বিজারণ ঘটতেছে। সো এই কারণে আমি এটাতে ই আর ইডি লিখছি। আর ইডি মানে লাল না, রিডাকশন বা বিজারণ। সো এটা হচ্ছে বিজারণ বিভবের মান, এটা হচ্ছে বিজারণ বিভবের মান। আর ই নট মানে হচ্ছে প্রমাণ অবস্থায় বিজারণ বিভবের মান মাইনাস 2.303 RTFN লগ। এই লগের জন্য 2.303 আসছে। আই হোপ তোমরা জানো, রাইট? আচ্ছা, আমাকে বলো তো আর এর মান কত ধরতে হয় এখানে? 8.314, তাই না? জুল পার কেলভিন পার মোল, ঠিক তো? কি এখানে কি কেলভিন তাপমাত্রা, এই ক্ষেত্রে যেহেতু 25 ডিগ্রি বলছে তার মানে 298 কেলভিন, পারফেক্ট। এফ মানে কি 96,500 বসাইলাম। এন এর মান কত? এই এন, জি এন তো 5 হইব। 5, হ্যাঁ, গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা বোঝায় এন দিয়ে। আচ্ছা, আর লগ এটা থাকে হচ্ছে লগ কে, এই অংশটা থাকে কে। কে মানে কি সাম্য ধ্রুবক তোমরা বলো, তাই না? বাট মোর প্রিসাইসলি আসলে এটা কে না, এটা হওয়া উচিত ছিল কিউ, যেটা হচ্ছে রিঅ্যাকশন কোএফিসিয়েন্ট, চ্যাপ্টার 4 এ পড়ছো ফার্স্ট পেপারে কেপিকেসি তে। রিঅ্যাকশন কোএফিসিয়েন্ট এটা কে হবে যদি এইটা 0 হয়। এইটা যখন 0 হবে তখন তুমি এটাকে কে বলতে পারবে। যদি এটা 0 না হয় তাহলে এটা কে হবে না, এটাকে আমরা তখন কিউ বলতে হবে। খেয়াল করো তো, যে কোনো অবস্থায় কোনো একটা পাত্রে, খেয়াল করো, যে কোনো অবস্থায় কোনো একটা পাত্রে আয়নের ঘনমাত্রার অনুপাতকে আমরা বলি
আয়নিক গুণফল অথবা কেপি কেসের ক্ষেত্রে রিঅ্যাকশন কোশেন্ট কিউ। কিন্তু এই উৎপাদ বা বিক্রিয়ক আয়নের ঘনমাত্রার অনুপাত যদি সাম্যাবস্থায় যায় তখন এটা হয়ে যায় সাম্য ধ্রুবক কেপি আর কেসি। একই প্রসেসে কেআইপিটা কি হয়ে যাইতো, কেএসপি হয়ে যাইতো। কেএসপি। হ্যাঁ, তো এইখানে যদি আরেকটা জিনিস, কোষ যখন সাম্যাবস্থায় থাকে তখন কোনো ইলেকট্রিসিটি পাস করে না। একটা কোষ যখন সাম্যাবস্থায় থাকে তখন কোনো ইলেকট্রন ফ্লো হয় না, আর যেহেতু ইলেকট্রন ফ্লো হয় না তাহলে এই বিভব কত হবে, এই বিভবটা 0 হবে। সো আনলেস এই বিভব 0 হচ্ছে তখন এটা কিউ বলা উচিত। আচ্ছা যাই হোক, এটা একটু তোমরা দেখে নিও। সো কিউ বা কে মানে হচ্ছে উৎপাদ বা বিক্রিয়ক। দেখো তো, উৎপাদ বা বিক্রিয়ক লিখছি আর মোল সংখ্যাগুলো টু দি পাওয়ার হয়, ঠিক আছে তো না? জি ভাই। আচ্ছা, এরপর এখানে একটু কথা আছে। কথাটা কি? কথাটা হলো ভাইয়া H2O এর পরিমাণ আমরা কনস্ট্যান্ট ধরে নেই যে কোনো কেসে, রাইট? জি ভাই, ও বিক্রিয়া ক্ষেত্রে মানে হ্যাঁ H2O কনস্ট্যান্ট। তাহলে H2O, 1 এই যে H2O এর ঘনমাত্রা টু দি পাওয়ার 4, এটা কনস্ট্যান্ট বা এটা ইউনিট। সো 1 টু দি পাওয়ার 4 মানে 1। এই কারণে দেখে জি ভাই। এই লাইনে কিন্তু এটা নাই, বাকি তিনটা আছে, এটা নাই। আচ্ছা, আর এখানে এই 2.303 আর টি এন বাদে বাকিটুকু, এই অংশটুকুর মান হচ্ছে 0.0591। আই হোপ এটাও তোমরা জানো। কোষ বিভব থেকে জি ভাই। পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে এটা করছো তোমরা, পারফেক্ট। সো এটা হচ্ছে এন এর মান 5, এটা লিখলাম, এটাকে আমি দিলাম 1। এখন দেখো কোশ্চেনে যেটা বলছে, কোশ্চেনে কি বলছিল যে শুরুতে H প্লাস আয়নের একটা ঘনমাত্রা ছিল, ধরে নিলাম সেটা x, এবং ফাইনাল কেসে এই ঘনমাত্রাটা 100 গুণ হ্রাস হয়েছে, তার মানে কি x/100, ঠিক তো? জি ভাই। আচ্ছা, এই দুইটা কথা শুধু খেয়াল করো। যদি এই দুইটা কথা তুমি ধরে নাও তাহলে দেখো তো এইখানে যে H প্লাস আয়নের ঘনমাত্রা আছে না, এই যে আছে কিনা? জি ভাই। তাহলে ইনিশিয়াল কেসে আমি এরকম একটা ইকুয়েশন পাবো যখন H প্লাস আয়নের ঘনমাত্রা হবে x, এবং ফাইনাল কেসে আমি আরেকটা ইকুয়েশন লিখতে পারবো এই বিক্রিয়ার এই ইকুয়েশনের ক্ষেত্রে যখন H প্লাস আয়ন হবে x/100। তার মানে একটাতে হবে x টু দি পাওয়ার 8 আর একটাতে হবে x/100 টু দি পাওয়ার 8, ঠিক কিনা? ভাই আরেকটা কথা আছে যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কম বেশি হইলে বাকি আয়নগুলোর উপরে কোনো প্রভাব পড়তো না। না না, সাম্যধ্রুবকটা চেঞ্জ হবে, এই কিউ এর রেশিওটা চেঞ্জ হবে, ওটি আমরা দেখতেছি। বুঝছি। দেখেন তাহলে এক অনুযায়ী এই যে দেখো এই বিক্রিয়াটা হচ্ছে ফাইনাল কেস, তার মানে আগে আমি ফাইনাল কেসটা লিখছি, তার মানে হচ্ছে ফাইনাল বিজারণ বিভব, ফাইনাল বিজারণ বিভব প্রমাণ অবস্থায়, এটা ফাইনাল বিজারণ বিভব প্রমাণ অবস্থায়। আর এটা দেখো সবই ঠিক আছে, বাট ফাইনাল বিজারণ বিভব কি ছিল? x/10² না? জি ভাই। আচ্ছা খেয়াল করো, এইটা টু দি পাওয়ার 8, তাহলে x টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 16 না? জি ভাই। এটা দিয়ে যদি তুমি কোনো কিছুকে ভাগ দাও তাহলে 10 টু দি পাওয়ার 16 কি উপরে চলে যাবে না? জি ভাই। বুঝো তো এটা, না? জি ভাই। জি। যদি এটা বোঝো তাহলে দেখো এই যে 10 টু দি পাওয়ার 16 উপরে চলে আসছে, নিচে যে x টু দি পাওয়ার 8, বুঝে গেছে? জি ভাই। পারফেক্ট। তাহলে দেখো ইনিশিয়াল কেসেরটাও আমি মান বসালাম এরকম, দুই ইকুয়েশন পাইলাম, দেন কি করলাম, এবং তুমি বলতে পারো যে ভাই আপনি ইনিশিয়াল ফাইনাল আগে পরে করলেন কেন? এই যে এই কাজটা করার জন্য, তোমাদের দেখানোর জন্য আসলে, যে আমি ফাইনাল মাইনাস ইনিশিয়াল, বাই দ্য ওয়ে যে কোনো পরিবর্তন আমরা কিভাবে বের করি, হোয়াট এভার কেস, যে কোনো পরিবর্তন আমরা বের করি ফাইনাল মাইনাস ইনিশিয়াল। হ্যাঁ, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। সো এটাই আমি করলাম এখানে, যে ফাইনাল থেকে ইনিশিয়াল বিয়োগ করব। সো যেটা বিয়োগ করব সেটা নিচে থাকলে সুবিধা, আর বিয়োগ মানে কি সাইন চেঞ্জ হয়, এই যে সাইন চেঞ্জ হয়েছে, ঠিক তো? এখন দেখো, সো বিজারণ বিভব ফাইনাল মাইনাস ইনিশিয়াল এটা বের করব, কাটা যায়, এখানে 0.0591 ডিভাইডেড বাই 5 কমন যায়, মাইনাস সহ কমন নিলাম। দেন এটাও তোমাদের হোমওয়ার্ক আমি দিয়ে দিলাম, আই হোপ এটা পারবা, যে লগের ক্ষেত্রে যদি এরকম কমন হয় তাহলে এই ভিতরে হচ্ছে ভাগ হবে, আর এভাবে চিন্তা করতে পারো, মাইনাস লগ এ প্লাস লগ বি। এই ক্ষেত্রে যদি আমি কমন নেই মাইনাস লগ, তাহলে কি হবে, a বাই বি না? বুঝো এটা?
সো কাজটা আমি এখানে এটা করছি। আচ্ছা, এটা তোমরা খাতা কলম নিয়ে দেখো আরেকবার। তো এখানে যেটা হবে, এই অংশটুকু হচ্ছে ভাগ হয়ে যাবে লগের ভেতরে। ভাগ হবে মানে কি, উল্টায় যাবে। তার মানে হচ্ছে এখানে উল্টা যাওয়া মানে হচ্ছে যে দেখো সব কাটাকাটি যায়, সব কাটাকাটি যায়। MnO4 কাটাকাটি যায়, ম্যাঙ্গানিজ আয়ন কাটাকাটি যায়, ইভেন x⁴ কাটাকাটি যায়, শুধু বাকি থাকে 10⁻16। তাহলে লগ 10⁻16 ইজি বের করা, ঠিক কি না? তাহলে পুরোটার মান তুমি পাচ্ছ হচ্ছে 0.1891 বা 0.189 ভোল্ট, ওর ভালোভাবে 189 মিলিভোল্ট, রাইট? জি ভাই। আচ্ছা, এখন দেখো তো এই লাইনটা বোঝো কিনা, লাস্ট লাইন। আমাদের ক্লাস শেষ, লাস্ট লাইনটা বোঝা যায় কিনা। প্রশ্নে কিন্তু বিজারণ বিভব নিয়ে কোনো কথা বলে নাই। প্রশ্নে বলছিল তোমাকে যে এই অর্ধকোষটার জারণ ক্ষমতার পরিবর্তন কি হবে। এখন দেখো, দেখো তো কথাটা বোঝো কিনা। আমি একটা স্টেটমেন্ট বলি, দেখো তোমরা একমত কিনা আমার স্টেটমেন্টের সাথে। কোন একটা যৌগের বা মৌলের জারণ বিভব যত বেশি হবে, সে যৌগ বা মৌলের জারণ ক্ষমতা তত হ্রাস পায়। কথাটা ফিল করতে পারো তো না? ভাই, যার জারণ বিভব যত বেশি তার জারণ ক্ষমতা তত কম। কথাটা আগে বুঝো। ওর ভাই, যার বিজারণ বিভব যত বেশি তার বিজারণ ক্ষমতা তত কম। কেউ বলতে পারবা? ভাই, এগুলা বেড়া লাগি যায় ভাই, বলতে ক্লিয়ার নাই। জারণ বিভব আর জারণ ক্ষমতা, বিজারণ বিভব, বিজারণ ক্ষমতা উল্টা পাল্টা করে জারণ দেই, মানে বিভব, একটা জায়গায় আচ্ছা, রাখা যায়। জারণ বিভব তো সিম্পল। জারণ বিক্রিয়ার ক্ষেত্রে তুমি যে পোটেনশিয়াল ডিফারেন্স পাবো সেটা, তাই তো? জারণ বিভব ওই বিজারকর থাকে না ভাই। জারণ বিভব হচ্ছে, হ্যাঁ বিজারক, জারণ না না, বিক্রিয়া, জারণ বিভব দুইটারই হয় ভাই। তো জারণ বিভব তুমি জারক বিজারক দুইটারই তো হইতে পারে, সাইন চেঞ্জ করলে, প্লাস মাইনাস চেঞ্জ করলে। ও বুঝছি ভাই, বুঝছি। আর আচ্ছা, জারণ ক্ষমতা বলতে জারণ কি? ক্ষমতাটা, হ্যাঁ জারণ ক্ষমতাটা ফিক্সড। খাতে চাইলে লিখে রাখতে পারো যে আমরা একটা জিনিস শিখছিলাম যে প্রতারক, তাই না? মনে আছে? জি ভাই, প্রতারক অন্যকে জি। প্রতারিত করে, তাহলে জারক অন্যকে জারিত করে। আর জারণ ক্ষমতা মানে হচ্ছে নিজের বলে কিছু না, অন্যকে জারিত করার ক্ষমতা। সো জারণ ক্ষমতা বলতে অন্যকে জারিত করার ক্ষমতাকে নির্দেশ করে। সো জিনিসটা এভাবে মনে রাখবেন যে কেমিস্ট্রিতে হিজ হুজ কিছু নাই। একটা কেমিক্যাল কম্পাউন্ড আরেকজনের সাথে কিরকম অ্যাটিটিউড করে সেটা দিয়ে আমরা ডিফাইন করি। তাহলে একটা কোন কেমিক্যাল স্পিসিসের জারণ ক্ষমতা মানে সে অন্যকে কিভাবে জারিত করে। বিজারণ ক্ষমতা অন্যকে বিজারিত করার ক্ষমতা। তাহলে বলো জারণ ক্ষমতা কার হয়, জারক না বিজারকের? বলো। জারকের প্রতারণা হয় ভাই, করার ক্ষমতা কার থাকে? প্রতারকের। পারফেক্ট, থ্যাংক ইউ, প্রতারকের। জারকের। তাহলে জারক এর জারণ ক্ষমতা হয়, বিজারকের বিজারণ ক্ষমতা হয়। এখন আসো তো, দেখো তো স্টেটমেন্ট আমার যেটা ছিল বুঝো কিনা, খেয়াল করো সবাই, শুনো, দরকার চোখ বন্ধ করে শুনতে পারো। প্রতারক এর প্রতারণা করার ক্ষমতা আছে, মানে কি? প্রতারক অন্যকে প্রতারিত করে। একই প্রসেসে জারক অন্যকে জারিত করে, তাই জারকের জারণ ক্ষমতা থাকে। তাহলে জারণ ক্ষমতা হচ্ছে অন্যকে জারিত করার ক্ষমতা। সো জারণ ক্ষমতা যদি অন্যকে জারিত করার ক্ষমতা হয়, তাহলে সে নিজে কি হয়? বিজারিত, সে নিজে কি হয়? বিজারিত বিজারিত। হয়। তাহলে যদি নিজে বিজারিত হয়, তাহলে নিজের জন্য কোনটা ইউজ হবে? বিজারণ বিভব ইউজ হবে, ঠিক কিনা? জি ভাই, জি তাহলে ভাই, জি ভাই। বিজারিত হইলে বিজারণ বিভব, আর অন্যভাবে বিজারিত হইলে জারণ বিভব কম হয়, ঠিক কিনা? বিজারিত যদি হয় তাহলে জারণ জারণ বিভব বিভব কম কম, হয়। হ্যাঁ স্বাভাবিক না? বিজারণ বিভব বেশি, জারণ বিভব কম, সাইন উল্টায় দিলে তো বিজারণ বিভব জারণ বিভব হবে। জি ভাই, জি ভাই, জি ভাই। তার মানে, তার মানে হচ্ছে ভাইয়া যে জারণ ক্ষমতা হচ্ছে অন্যকে জারিত করার ক্ষমতা, আর যে অন্যকে জারিত করে সে নিজে বিজারিত হয়, অর্থাৎ বিজারণ ঘটে, অর্থাৎ বিজারণ বিভব বেশি, অর্থাৎ সাইন উল্টাইলে জারণ বিভব কম হয়। সো আলটিমেটলি কথা কি, যার জারণ ক্ষমতা বেশি এর জারণ বিভব কম। আই হোপ রেকর্ড হয়েছে, তোমরা পরে শুনতে পারবে, সমস্যা নাই। বুঝছো? যার জারণ বিভব বেশি এর জারণ ক্ষমতা কম, দুইটা সেম জিনিস না।
জারণ বিভব নিজের সম্পত্তি বা নিজের ক্যারেক্টারিস্টিক বা জারণ ক্ষমতা কোণের সাপেক্ষে মেজার হয়। সো এখন আসুন, সো এখানে বলছে জারণ ক্ষমতা মানে কি বিজারণ বিভব, ঠিক তো? জারণ ক্ষমতা মানে কি বিজারণ বিভব, তাই না? নিজের ক্ষেত্রে জি যেটা। ভাই। তাহলে আমরা বিজারণ বিভব তো বের করলাম, বিজারণ বিভব তো দেখলাম যে চেঞ্জটা কতটুকু 189 মিলিভোল্ট হ্রাস পাইছে, তার মানে কি জারণ ক্ষমতা 189 মিলিভোল্ট হ্রাস পাইছে। দেখেন এটা কিন্তু বাই দ্য ওয়ে এটা কিন্তু এমসিকিউ ছিল, এই কোশ্চেন আমি বানাই নাই, এটা কোন এক জায়গায় কোন এক কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন, সেখান থেকে তোমাদের প্র্যাকটিস করাইলাম, ঠিক আছে? কোন লেভেলের ভাই তা বলতে ইন্টার? হ্যাঁ হ্যাঁ, মানে তোমাদের ইন্টার লেভেলের, আমি ভার্সিটি লেভেলের টপিক তোমাদের দেই না। আচ্ছা, আরেকটা জিনিস লাস্ট ক্লাস শেষ করার আগে আরেকটা জিনিস তোমাদের হোমওয়ার্ক থাকবে, এবং যদি পারো তো এখন বলো, সেটা হচ্ছে আমাকে একটা কথা বলো তো, যে লিথিয়াম, সোডিয়াম, তারপর পটাশিয়াম না জি ভাই। গ্রুপ 1 এর ক্ষেত্রে, তাহলে একই জি গ্রুপে ভাই। উপর থেকে নিচে গেলে, খেয়াল করো কথাটা ভালো করে, এটা চ্যাপ্টার 3 এর টপিক, একই গ্রুপে উপর থেকে নিচে গেলে আয়নীকরণ বিভব বাড়ে না কমে? বা আয়নীকরণ শক্তি হ্রাস পায়? কমে ভাই। হ্যাঁ, আয়নীকরণ শক্তি হ্রাস পায়। কেন? কেন জানতে চাচ্ছি মানে না, ভাই বাট আয়নীকরণ দূর শক্তি হ্রাস পায়। এত সোজা? হ্যাঁ, এত সোজা না। আচ্ছা, হ্যাঁ ধরে নিলাম আকার বৃদ্ধি পায়। আচ্ছা, সো আয়নীকরণ শক্তি হ্রাস পায় যদি, এখন হোয়াট ইজ আয়নীকরণ শক্তি? ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা না? জি। আবার ইলেকট্রন ত্যাগ করার প্রবণতাকে আমরা ধাতব ধর্ম বলি না? জি ভাই। আচ্ছা, সো খেয়াল করো, আমি এই দুটো দিয়েই ফোকাস করি। লিথিয়াম আর সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতাই তো হচ্ছে আয়নীকরণ শক্তি, তাই না? সর্বশেষ শক্তি ইলেকট্রন বের করতে জি ভাই। যতটুকু শক্তি খরচ হয়। তাহলে তুমি বললা আমাকে যে ভাইয়া লিথিয়াম থেকে সোডিয়াম তাড়াতাড়ি ইলেকট্রন ত্যাগ করবে, তাই না? হ্রাস পায় যেহেতু জি শক্তি ভাই। কম লাগবে। কিন্তু কিন্তু সক্রিয়তা সিরিজে, এই তড়িৎ রসায়নের সক্রিয়তা সিরিজে সবচেয়ে জারণ বিভব যা সবচেয়ে বেশি সেটা হচ্ছে লিথিয়াম, বা বিজারণ বিভবের ক্ষেত্রে সবার উপরে লিথিয়াম আর সবার নিচে থাকে হচ্ছে ফ্লোরিন। বিজারণ বিভব তো, তাহলে লিথিয়াম প্লাস ইলেকট্রন গ্রহণ করবে, আর এটা হচ্ছে ফ্লোরিন পরমাণু ইলেকট্রন গ্রহণ করবে, হাফ ফ্লোরিন। দেখো এটা হচ্ছে সবার ফার্স্ট বিজারণ বিভবে, এটা হচ্ছে সবার লাস্ট। আর বিজারণ বিভব উপর থেকে নিচে বাড়তে থাকে। এর মধ্যে হাইড্রোজেন প্লাস যেটা থাকে এটা হচ্ছে 0, হাইড্রোজেন হচ্ছে স্ট্যান্ডার্ড, তাই তো? তাহলে হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করলে হয় হাফ H2, এইটা হচ্ছে 0। তাহলে এইটাকে 0 ধরলে এটার উপরে যারা আছে এরা হচ্ছে মাইনাস, আর এটা নিচে যারা আছে এরা হচ্ছে প্লাস ভ্যালু। এটা হচ্ছে আমাদের সক্রিয়তা সিরিজ, ঠিক ঠিক কিনা? এতটুকু জি। সমস্যা নাই? জি ভাই। জি ভাই। হ্যাঁ, জি ভাই। পারফেক্ট। এখন এটা বিজারণ বিভবের মান, সো আমি যদি এই মানটাকে যদি আমি সাইন চেঞ্জ করে দিই, এটা জারণ বিভবের মান হয়ে যাবে না? জি ভাই। হ্যাঁ অবশ্যই। সো জারণ বিভবের মানের ক্ষেত্রে লিথিয়াম তাহলে সবচেয়ে বেশি জারণ বিভব দেখায়, বা লিথিয়ামের জারণ বিভব সবচেয়ে বেশি। জি ভাই। সোডিয়াম থেকে, সোডিয়াম কিন্তু আরো নিচে। সো এটা কিভাবে ব্যাখ্যা দিবা বলো? পর্যায় সারণীতে তোমরা বলতেছো যে লিথিয়াম থেকে সোডিয়ামের ইলেকট্রন বের করতে শক্তি কম লাগবে, তার মানে সোডিয়াম তাড়াতাড়ি ইলেকট্রন ত্যাগ করবে, সো সোডিয়াম বেশি সক্রিয় হওয়া উচিত লিথিয়াম থেকে। বাট সক্রিয়তা সিরিজ বলতেছে যে না ভাইয়া, লিথিয়াম সবচেয়ে বেশি সক্রিয় ইলেকট্রন ত্যাগের ক্ষেত্রে। সো সহজভাবে যদি আমি বলি, কোশ্চেনটা হচ্ছে এরকম: আয়নীকরণ শক্তি এবং জারণ বিভবের মধ্যে সম্পর্ক, দুইটা সেম জিনিস আমার